দেখেন যে আমাদের নর্মালি ওয়েবসাইটে এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল, দেন হচ্ছে যে এটা হচ্ছে আমার সি প্যানেল, যেখান থেকে পেইড সি প্যানেল। দেখেন এটা হচ্ছে আমার প্রাইমারি ডোমেন, দ্যাট মিনস আমি যখন সি প্যানেল কিনছি বা আমরা যখন একটা হোস্টিং প্যানেল কিনি, আমরা হোস্টিং এ কেনার সময় দেখছিলাম যে একটা হোস্টিং এর সাথে একটা ডোমেনকে অ্যাড করতে হয় ফার্স্ট অফ অল। ওইটা হচ্ছে সেটাকে প্রাইমারি ডোমেন হিসেবে থাকে। এরপরে এই সি প্যানেল, যেমন এই নেমচিপ থেকে এটা আমার নেওয়া, নেমচিপ কোম্পানি আমাকে বলছে অ্যাড অন হিসেবে আমি দুইটা ডোমেন চালাতে পারবো, মানে একটা প্রাইমারি ডোমেন এবং এই প্রাইমারি ডোমেন ছাড়াও আরো দুইটা ডোমেন, টোটাল তিনটা ডোমেন আমি চালাতে পারবো। আমি সাব ডোমেন বানাতে পারবো 30টা, এবং আমাকে হার্ড ডিস্ক বা এসএসডি দিচ্ছে হচ্ছে 20 জিবির। এখন আহ, যখন আপনি অ্যাড অন করবেন, অ্যাড অন বলতে যেমন আমার এটা দেখেন মেকহেলথওয়ার্ল্ড.com, abc.com, যেমন এই মেকহেলথওয়ার্ল্ড.com এই প্যানেল থেকে চলতেছে, amrobinSEO.com এই প্যানেল থেকে চলতেছে। সহজ কথা হচ্ছে রুট ডোমেন, মেইন ডোমেনকে আমি তিনটা মেইন ডোমেন এখানে চালাতে পারবো। সাবডোমেন হচ্ছে এই যে আমরা একটা মেইন ডোমেন কিনছি বা নিলাম মেকহেলথওয়ার্ল্ড.com, আমি যদি চাই এখন এরকম করতে পারি, মেকহেলথওয়ার্ল্ড.com এর আগে আমি এখানে লিখলাম যে ধরেন আমি একটা ফোরাম বানাবো যেখানে পিপলরা শুধুমাত্র হেলথ রিলেটেড টপিক নিয়ে ডিসকাস করবে, অ্যাজ লাইক অ্যাজ ফেসবুক গ্রুপের মতো। কেউ একজন মিউট আনমিউট করে রাখছেন, একটু মিউট করেন না, আমি নয়েজ পাচ্ছি। আনমিউটে আছেন, একটু মিউট করেন, সেলফ মিউটে যান। তো এখানে আমি চাচ্ছি যে ফেসবুকের গ্রুপের মতো একটা গ্রুপ থাকবে যেখানে লোকজনরা ডিসকাস করবে, কথাবার্তা বলবে। বাট মাস্টার সাইট যেটা মেইন যে ওয়েবসাইট বা রুট ডোমেন যেটা, এটা হচ্ছে আমার ডিরেক্টলি এখানে অনেক ব্লগ আছে বা পোস্ট আছে। আরেকটা যেটা এটার এগেন্স্ট একটা সাবডোমেন ক্রিয়েট করতে চাচ্ছি, লিখলাম club.makehealthworld.com। দ্যাট মিনস একটা ডোমেনের এগেনস্টেই যখন আরেকটা ডোমেন বানানো হয়, একটা ডোমেনকে তার উপরে, একটা ডোমেনের উপরেই আলাদা কোনো ডোমেন আমাকে কিনতে হবে না, একটা ডোমেন আমি কিনলাম, এটাই ফাইনাল ডোমেন, এবং এইটার মধ্যেই আমি আরেকটা ডোমেন বানাইলাম এরকম ক্লাব ডট, বা ধরেন এখানে ব্লগ ডট মেকহেলথওয়ার্ল্ড.com, যে কোনো একটা নাম দিলাম, নাম দিয়ে ডট মেকহেলথওয়ার্ল্ড.com মেইন ডোমেনটাকে রেখে যখন এরকম একটা ডোমেন ক্রিয়েট হয়, এটাকে বলা হয় সাবডোমেন। আমরা যখন একটা সাবডোমেন বানাই, মেইন ডোমেনের জন্য যেমন আমরা সিএমএস বা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি, এরকম সাবডোমেন বানানোর পরেও এই সাবডোমেনের এগেনস্টেও আমরা এরকমভাবে সিএমএস ইনস্টল দিতে পারি আলাদা আলাদা করে, এবং সেটারও বিভিন্ন প্যানেল বলে দেয় যে আপনি কতগুলা বানাতে পারবেন। এখন যেটা আপনাদের দেখানোর জন্য এখানে নিয়ে আসছি সেটা হচ্ছে, ধরেন যে আপনি আমাদের কি দেখাইছি, আমরা আমরা দেখছি হচ্ছে আমরা কোনো একটা থিমকে চেঞ্জ করব। সো অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম, এবং থিম থেকে হচ্ছে আমাদের যদি প্রিমিয়াম থিম থাকে সে সেক্ষেত্রে অ্যাড নিউ থেকে হচ্ছে আমরা আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে, বা ফ্রি থিম দিলে ফ্রি থিম হচ্ছে। এখন এই যে কার জন্য প্রবলেমটা, যে স্টাইল শিট ইরোর যেটা বলতেছিল, আমার ভাইয়া। স্টাইল শিট ইরর বলতেছে। এখন স্টাইল শিট ইরর বলতেছে দুইটা প্রবলেম হইতে পারে। এখন স্টাইল শিট ছাড়াও আরেকটা প্রবলেম হইতে পারে যে থিম এখানে হোস্টিং ভালো না, যার কারণে আপনি এখানে যখন থিম আপলোড দিচ্ছেন, থিম অনেক ভারী হওয়ার কারণে বা থিমের যে ফাইলের সাইজ সেটা অনেক বেশি হওয়ার কারণে এখানে লোড আপলোড নিতেছে না, আপনাকে ইরর বলতেছে। ওয়ার্ডপ্রেসের এই অ্যাডমিন প্যানেল থেকে পারতেছেন না। যদি না পারেন সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে চলে আসবো পেইড সি প্যানেলে। সি প্যানেলে আসার পর ওই থিমটাই আমরা যাব ফাইল ম্যানেজারে, মনে রাখেন, এসে খুঁজবো ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজারে আসলাম, প্যানেলের মধ্যে আমি একটা ডোমেনকে কোথায় রাখবো সেটা আমি নিজে বলে দিতে পারি ওয়েবসাইট, এই মেইন এই সি প্যানেলের মধ্যে। সাধারণত নর্মালি যেটা হয় অ্যাজ ইউজুয়াল, যে আপনি একটাই প্যানেল নিছেন এবং একটাই ডোমেন আপনার এটা প্রাইমারি ডোমেন হিসাবে আছে, বুঝেন, প্রাইমারি ডোমেন হিসাবে আছে। তখন আপনার এই প্রাইমারি ডোমেনের এগেনস্টে তো ফাইলগুলো আছে, কি ফাইল, এই যে আপনার যে থিমগুলা ইনস্টল করছেন, থিমের মধ্যে যে কন্টেন্টগুলো, এগুলো প্রত্যেকটা ফাইল তো কোথাও আছে জমা। সেগুলো ফাইল ম্যানেজারের মধ্যে এসে নিচের দিকে আসলে পাবো পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। যেমন আমার এই মেকহেলথওয়ার্ল্ড.com এর ফাইলটাকে আমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে না রেখে আমি বাইরে রেখে দিছি। এটা আপনি ইচ্ছা করলে পারেন, কিন্তু বেসিক্যালি নর্মালি প্রাইমারি ডোমেনের অ্যাক্সেসগুলো সব হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে থাকে। তো আমরা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে যাব। এখানে গিয়েও দেখেন আমার আরো একটা সাইট এখানে ঢুকায় রাখছি, ঠিক আছে। আর এটার এই সাইটটা ছাড়াও এখানে আরেকটা সাইট, এটাই এখানে যে বাকি ফাইল, এটা হচ্ছে অন্য একটা সাইটের জন্য ফাইল। তো এইখানে
আসার পর পাবলিক আন্ডারস্কোর HTML আসার পর চলে আসবেন হচ্ছে WP কন্টেন্ট। এই যে WP কন্টেন্ট যে আছে ফাইলটা, WP কন্টেন্টে আসবো। WP কন্টেন্টে আসার পর এখানে দেখবো থিমস নামে একটা অপশন আছে, চলে আসবো থিমসে। থিমসের মধ্যে এসে এইখানে দেখেন আমার এখানে যতগুলো থিম ইনস্টল দেওয়া আছে প্রত্যেকটা দেখতে পাচ্ছি। আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে থিমটা এখানে আপলোড করতে চাচ্ছিলাম, আপলোড হচ্ছিল না, ফেল দেখাচ্ছিল, এইটাকে আমরা এইখানে সি প্যানেলের মধ্যে এই আপলোডে আসবো। অ্যান্ড আপলোডে এসে এখান থেকে আমাদের ফাইলটাকে সিলেক্ট করি, যে থিমটা আমি এখানে ইনস্টল দিতে চাচ্ছি আমার এই প্যানেলের মধ্যে, বা অ্যাজ এ থিম হিসেবে আমি যেটাকে দিতে চাচ্ছি সেটাকে একটু সিলেক্ট করে নিই। আমার থিমটা আছে হচ্ছে এখানে থিম, ধরে নিলাম যে আমি এই থিমটাকে ইনস্টল দিতে চাচ্ছি, পর্ত থিমটাকে, ই কমার্স একটা থিম। সো এটাকে জাস্ট ওপেন করে দিলাম। একটু সময় নিবে, সময় নিয়ে এই নিজের মতো করে 104 এমবির থিম, অনেক বড় একটা থিম। সো এই থিমটা এখানে ইনস্টল নিয়ে নিবে। জিপ ফাইলটাই কিন্তু আমি ইনস্টল দিয়েছি, আনজিপ করি নাই, ডিরেক্টলি জিপ ফাইলটাকে হচ্ছে এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর পুরো জিপ ফাইলটাই হচ্ছে আপনি এখানে এসে পেয়ে যাবেন। জিপ ফাইলটা যখন এখানে পাবেন, এখান থেকে জাস্ট এই থিমটাকে ধরে এক্সট্রাক্ট করে দিবেন। এক্সট্রাক্ট, এই যে এখানে এক্সট্রাক্ট একটা অপশন আছে, ঠিক আছে? থিমটাকে অ্যাজ এ জিপ ফাইলটাকে জাস্ট সিলেক্ট করবেন এবং এক্সট্রাক্টে ক্লিক করবেন। এক্সট্রাক্টে ক্লিক করলে থিমটা নর্মালি এই যে এখানে যেরকম ফাইল হিসাবে আছে এরকম ফাইল হিসাবে থাকবে। যখন এরকম ফাইল হিসাবে থাকবে, এই থিমের মধ্যে এসে আপনি হচ্ছে ওই থিমটাকে এখানে পেয়ে যাবেন। দেন সিম্পল আপনি এখানে অ্যাক্টিভেট করে নেন প্রিমিয়াম থিমটা। যদি প্রিমিয়াম থিম এই ড্যাশবোর্ড থেকে অ্যাক্টিভেট করতে না পারেন বা ইনস্টল দিতে না পারেন, পেইড সি প্যানেল থেকে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি ভাই, ধন্যবাদ। আচ্ছা, থাক, আমি আর এটা আপলোড করলাম না, শুধু শুধু আপলোড দরকার নাই। আচ্ছা ভাই, আমাদের সাবডোমেইনের কাজ কি? সাবডোমেনের কাজ কিছুই না। সাবডোমেন জাস্ট আমি একটা আমার মেইন এগেনস্টের মেইন রুট ডোমেনের আন্ডারে আমি আরেকটা ওয়েবসাইট বানাবো। ঠিক আছে? তো রুট ডোমেনে তো একটা ওয়েবসাইট অলরেডি বানানোই আছে, বাট এই ডোমেনটাকে টার্গেট করি আমি আরেকটা বানাতে দেবো ওয়েবসাইট চাচ্ছি। তখনই আমরা কি করি, এই রুট ডোমেনের আগে অন্য একটা ওয়ার্ড ইউজ করে, যে টাইপস আমি বানাচ্ছি, সেটা ব্লগ বানাচ্ছিল, ব্লগ ডট লিখে আমরা কোনো একটা অর্গানাইজেশন বানাচ্ছিলে সেই হিসেবে আমার যেটা নাম দেওয়া দরকার দিব, দিয়ে জাস্ট আমরা একটা এখানে আরেকটা ওয়েবসাইট বানাবো, যেটা হয়তো বা এখানে ধরেন আমি ব্লগই লিখলাম, ব্লগ ডট মেক হেলথ ওয়ার্ল্ড, এই একটা ওয়েবসাইট, নতুন একটা ইউআরএল ক্রিয়েট হবে। এই সাবডোমেনের জন্য যেটা হচ্ছে যে রুট ডোমেনের এগেনস্টে একটা নতুন ইউআরএল বানাতে পারতেছি, এটার জন্য আলাদা করে কোনো ডোমেন কিনতে হচ্ছে না, এবং ডোমেন না কিনে মেইন ডোমেনটাকে টার্গেট করে নতুন আরো একটা ওয়েবসাইট বানাতে পারতেছি। এটাই। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ডিজাইন ডেভেলপমেন্টের কাজ, আর কিছু না। মোটামুটি এখানে অপশন তার কিছু নাই দেখানোর। এরপরে যেটা করবেন, এখানে ডেভেলপের মধ্যে আরেকটা বিষয় দেখায় দিই, সেটা হচ্ছে যে সবকিছু থিম রেডি হয়ে গেছে, থিম আপনার ডিজাইন করা শেষ। আমরা চলে আসবো ডিরেক্টলি টু সেটিংয়ে। সেটিং থেকে এসে এখান থেকে খুঁজে বের করবো হচ্ছে পার্মালিঙ্ক। এখানে পার্মালিঙ্ক অপশনটা আছে, আমি একটু পার্মালিঙ্কে যাই। পার্মালিঙ্কে আসলাম। পার্মালিঙ্কের মধ্যে এখানে অনেকগুলা কমন সেটিং আছে। তো সবসময় হচ্ছে পোস্ট নেমটাকে সিলেক্ট করে রাখবেন। আমরা অনেক সময় দেখি কি, কোনো একটা ওয়েবসাইটকে ভিজিট করতেছি সাপোজ। তো যখন কোনো একটা ওয়েবসাইটকে ভিজিট করি আমরা দেখি এরকম, এটাকে কেটে দেই, লাইক দ্যাট, আমি abc.com, হ্যাঁ, স্ল্যাশ কোনো একটা পোস্টে গেছি পোস্ট পড়তে, বাট পোস্টের এখানে দেখতেছি p=9, এরকম ইউআরএলটা দেখতে লাগতেছে এরকম, বাট আমি একটা কন্টেন্ট পড়তেছি। আবার কোনো একটা ওয়েবসাইটে গেলাম, সেটা ধরেন abc.com এর সাপোজ এরকম .com বা xyz.com এ গেলাম, গিয়ে দেখতেছি সেখানে দেওয়া হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন। দেখেন ওয়েবসাইট দুইটা, বাট ইউআরএল এর স্ট্রাকচারটা ভিন্ন রকম। এই টাইপসের ইউআরএল স্ট্রাকচার যখন আসে, সেটাকে ধরে নেওয়া হয় এই ধরনের ইউআরএলগুলো সাধারণত এসইও অপটিমাইজ ইউআরএল না। এই টাইপসের ইউআরএলগুলো সাধারণত এসইও অপটিমাইজ ইউআরএল হয়ে থাকে। আপনি এগুলো ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি করার থেকে ভালো এটাই যে আগে পারমালিঙ্ক থেকেই হচ্ছে আগে সেটিংটা করে রাখি, এরপরে মেজর চেঞ্জের দরকার না হলে
নর্মালি থাকবে। সো এই জন্য আমরা সবসময় পোস্ট নেমটাকে সিলেক্ট করে রাখবো। পোস্ট নেমটা হচ্ছে যে আমার ডোমেনের নামের পরে আমি যদি কোনো পোস্ট দেই বা কোনো একটা পেজ ওপেন করি, সেই পোস্টের নাম বা টাইটেল যেটা থাকবে বা পেজের যে টাইটেল থাকবে, সেই টাইটেলটাই হচ্ছে পরবর্তীতে ইউআরএল হিসাবে কাউন্ট হবে অ্যাজ লাইক এরকম। ঠিক আছে? এছাড়া সাধারণত বাই ডিফল্ট হিসেবে আপনাদের প্লেনটা সিলেক্ট করা থাকতে পারে, অথবা মান্থ অ্যান্ড নেম যেটা এটা সিলেক্ট করা থাকতে পারে, ইচ্ছা। তো আমি সবসময় এটা সাপোর্ট করি, পোস্ট নেমটাকে সিলেক্ট করে দেন এটা করে দেন, আর কিছু করার নাই। এরপরে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আজকের যে আমাদের ক্লাস, সেটা হচ্ছে যে অন পেজ এসইওর ক্লাস, কমপ্লিট অন পেজ এসইওর ক্লাস। এই অন পেজ এসইওর ক্লাসটাতে আমরা যে ইস্যুগুলো নিয়ে দেখব সেগুলো হচ্ছে কীভাবে আমরা একটা পারফেক্টলি একটা কন্টেন্টের অন পেজ এসইও করতে পারি বা পেজের অন পেজ এসইও করতে পারি। সেটার জন্য একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে ইওস্ট এসইও প্লাগইন। এখানে একটা প্লাগইনের একটা, এখানে দেখেন একটা সাইন আছে। এটার জন্য আমরা যাব হচ্ছে প্লাগইনসে, প্লাগইনসে গিয়ে আমার এখানে দেখেন এই যে ইওস্ট এসইও নামে একটা প্লাগইন আছে। এটা ফ্রি প্লাগইন, এটা ফ্রি এবং পেইড দুইটা ভার্সনই আছে। এই প্লাগইনটা আমাদেরকে হেল্প করবে আমাদের আমাদের যে কন্টেন্টগুলো দিব সেই কন্টেন্টগুলোকে হচ্ছে ঠিকঠাক মতো এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করার জন্য, অন পেজের এসইওটা পারফেক্টলি ঠিকঠাক আছে কি না সেটা একটা মার্ক বলেন বা মেজারমেন্ট করার জন্য কাজে দিবে। সো আসলাম প্লাগইন, অ্যাড প্লাগইন থেকে এসে প্লাগইন যদি এই যারা যদি প্রিমিয়াম কেউ এটি ইউজ করেন, ডেফিনেটলি এটাকে পারচেস করে ডাউনলোড করে নিয়ে প্লাগইনটাকে আপলোড করতে হবে। আর আমরা যদি ফ্রিতে ইউজ করব সেটার জন্য আমরা এখানে যে সার্চ প্লাগইনে এসে ইওস্ট এসইও লিখে সার্চ করলেই হয়ে যাবে। এখানে সবার প্রথমেই পাবেন ইওস্ট এসইও প্লাগইনটা, এটা। এই প্লাগইনটাকে জাস্ট এরকম ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিবেন। এই কাজটা মাস্ট বি, এই প্লাগইনটা লাগবে। এইটা ছাড়া যদি কেউ এটা ইউজ করতে না পারেন, দেখা গেল যে আপনি অন পেজ এসইওর কাজ করতেছেন কোনো একটা ক্লায়েন্টের, সে তার ওয়েবসাইটে অ্যাক্সেস দিল, কিন্তু ওয়েবসাইটে অ্যাক্সেস এন্টার করে দেখলেন সে ইওস্ট এসইও প্লাগইন ইউজ করে না। অন পেজ এসইও পারফেক্টলি করার জন্য যে ইওস্ট এসইও প্লাগইনই একমাত্র প্লাগইন এমন না, এছাড়া অনেক প্লাগইন আছে। দেখা গেল সবে ইওস্ট এসইটা হচ্ছে সবথেকে পপুলার, সবাই ইউজ করে। এর বাইরে যে একটা প্লাগইন আছে সেটা হচ্ছে আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। সো র্যাঙ্ক ম্যাথটা ইওস্ট এসইও থেকে আরেকটু একটু অ্যাডভান্সড কাজ করা যায় এটাতে। ঠিক আছে? এটাও খুব সুন্দর করে আমাদের এসইওর অপটিমাইজ করার জন্য আমাদের পোস্ট বা পেজগুলোকে অনেক ভালো কাজ করে। সো র্যাঙ্ক ম্যাথ নিয়ে টোটাল একটা ভিডিও আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একটু সার্চ করলে পাবেন র্যাঙ্ক ম্যাথ নিয়ে ভিডিও। র্যাঙ্ক ম্যাথে কীভাবে কাজ করতে হয়, কীভাবে অপটিমাইজ করতে হয় একটু দেখেন। আমরা শিখবো হচ্ছে ইওস্ট এসইও প্লাগইনে, ম্যাক্সিমাম ইওস্ট এসইও পাবেন, ক্ষেত্র বিশেষে পেয়ে যেতে পারেন র্যাঙ্ক ম্যাথ। তো র্যাঙ্ক ম্যাথ পাইছেন, ইওস্ট এসইওর সাথে কম আপনি ঠিক আছে অ্যাডজাস্ট করে ফেলছেন নিজেকে, জানেন। র্যাঙ্ক ম্যাথ না জানলে এই শুধুমাত্র একটা প্লাগইনের জন্য তো অ্যাকচুয়ালি কাজ বাদ দেওয়া যাবে না কখনো। সো র্যাঙ্ক ম্যাথ সম্পর্কে জানতে হবে, বেটার জানতে হবে। সো র্যাঙ্ক ম্যাথ নিয়ে একটু ভিডিও দেখে নিয়েন, আমার চ্যানেলই আছে, বাংলাতেই আছে, বা এছাড়া আদার্স আরও অনেক 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 চ্যানেল আছে, যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারেন র্যাঙ্ক ম্যাথ নিয়ে। সো নর্মালি আমি আপনাদেরকে বলছিলাম, অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিলাম কন্টেন্ট স্ট্র্যাটেজি। এখন আমাকে বলেন কে কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছেন? ভাইয়া আমি ভাইয়া 470। ভাইয়া 70? 490 প্লাস লিখছিলাম, কিন্তু এখন আপলোড করিনি আর কি assignment। আচ্ছা, ভাইয়া আপনি একটু চেক করবেন, আমারটা আমি আপলোড করেছিলাম। চলে যাব হচ্ছে সেটিংসে। এখানে এসে আমরা সবগুলোকে হচ্ছে ডিসেবল পাবেন বা এনাবল করা পাবেন। ঠিক আছে? তো এগুলোকে একটু এনাবল করে নিয়ে এই যে চেঞ্জ লগ ইন ইউআরএল, এখানে আপনি যে নামটা দিবেন এই নামেই হচ্ছে ডব্লিউপি অ্যাডমিনের জায়গায় এই নামটাই হচ্ছে ফিক্সড হবে তখন। এখানে জাস্ট আপনি আপনার নামটা হচ্ছে দিয়ে দিবেন, শেষ, আর কিছু না। দিয়ে এটাকে এনাবল করে দিবেন, ডিসেবল থাকলে মাস্ট বি এটাকে এনাবল করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আহ, আচ্ছা 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 ভাই। এখন এখানে হচ্ছে ধরেন আপনার কন্টেন্ট রেডি। আমাদের এখন আজকের ক্লাসের হিসাবে যেটা আসে সেটা হচ্ছে অন পেজ এসে, যেহেতু আমরা ইউএসটিসি আর র্যাঙ্ক ম্যাথ যেটাই হোক, যে প্লাগের থ্রুতেই হোক না কেন করব, তো সিম্পলি তো করার জন্য তো আমাদের কন্টেন্ট লাগবে। সো এই হচ্ছে আমাদের কন্টেন্ট রেডি। এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে আমাদের ডিরেক্ট আমরা এখন একটা পোস্ট করব। আমাদের সাইট রেডি করা শেষ, সাইটের ডিজাইন স্ট্রাকচার করা শেষ, সব কিছু শেষ, আমরা চলে যাব হচ্ছে ডিরেক্টলি পোস্টে।
পোস্টে আসার পর মাথায় রাখেন ইওস্টিসিও প্লাগইন অথবা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন মাস্ট বি হচ্ছে আপনার ইনস্টলড থাকবে। সো পোস্টে আসার পর এখানে অন্যান্য যারা আপনারা যারা ডেমো ইম্পোর্ট করার পর যে কন্টেন্টগুলো পাচ্ছেন এই সবগুলো কন্টেন্টের পোস্টই হচ্ছে এখানে পাবেন ডেমি কন্টেন্টগুলো, হ্যাঁ, বা ডেমো কন্টেন্টগুলো। সেই কন্টেন্টগুলোকে সবগুলোকে ধরে ডিলিট করে দিয়ে আপনি আপনার কন্টেন্টগুলোকে পোস্ট করবেন এখানে। সো আমরা এখান থেকে অ্যাড নিউ করি, নতুন পোস্ট যেহেতু আমরা লিখবো, একটা কন্টেন্ট লিখবো, সো অ্যাড নিউতে যাই। আপনাদের যখন হচ্ছে কাজ করতে যাবেন আপনাদের প্যানেলে, যেহেতু আমার থিম পারপাসে এই যে নিচের যে পিক্সেল পোস্ট অপশন এগুলো আসতেছে, এগুলো আপনাদের আসবে না, কারণ এটা আমার প্রিমিয়াম থিমের সাথে আমার অন্যান্য যে কাজগুলো সেগুলো হচ্ছে প্রিমিয়াম থিমের যেই ফাংশন বলেন বা ফিচার্স বলেন এগুলো এখানে আছে। আপনাদের থাকবে না, আপনাদের শুধুমাত্র অ্যাড টাইটেল আর স্টার্ট রাইটিং থাকবে, এটা থাকবে। আমি এটা ক্লোজ করি। আর যেটা আপনাদের থাকবে সেটা হচ্ছে ইওস্টিসিও প্লাগইনটা থাকবে, যেহেতু আমরা ইওস্টিসিও প্লাগইনটাকে ইনস্টল দিছি, সো ইওস্টিসিও প্লাগইনটা এভাবে থাকবে, আর কিছু থাকবে না। নিচে যে ওএইচ অ্যাড স্ক্রিপ্ট এটা পরে দেখবো এটার কাজ কি, এটা আমাদের লাগবে পরে। তো আপাতত থাকবে হচ্ছে এই ইওস্টিসিও প্লাগইনের অপশনটা আর হচ্ছে আমাদের লেখালেখির জায়গাটা। সো এটা হচ্ছে আমাদের টাইটেল। আচ্ছা, টাইটেলটা কি? টাইটেলটা একটু দেখেন, আমরা একটু গুগলে একটু যদি সার্চ করি, ওনার আপুর এটা কি ছিল, ওনার ছিল হচ্ছে বেবি কেয়ার বাথিং এ নিউ বেবি। আচ্ছা, এটাই দিলাম। ধরেন আমি এটা নিয়ে একটু সার্চ করি গুগলে। এখানে মোটামুটি ধরেন এই যে রেজাল্টগুলো পাচ্ছি আমরা এটা নিয়ে। তো এইখানে প্রথমে দেখেন একটা আমাদের সার্পের মধ্যে যে রেজাল্টগুলো আসতেছে বা ওয়েবসাইটগুলো আসতেছে, প্রথমে হচ্ছে ইউআরএল এটা, তারপর হচ্ছে এটা বড় যেটা এটা হচ্ছে আমাদের টাইটেল, এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই যে টাইটেলটা এটা আমি দেখছি অ্যাজ এ ইউজার হিসাবে, আমি যখন সার্চ করতেছি, ঠিক আছে, বা এটা একটা টাইটেলটা একটু পরে পড়ি, বাথিং ইউর বেবি হেলদি চিলড্রেন ডট ওআরজি। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল দেখতে পাচ্ছি আমরা এইভাবে। আমি ডেফিনেটলি শিওর আমরা যদি এই কন্টেন্টটা পড়তে যাই টাইটেল এরকম থাকবে না। এই ওয়েবসাইটের মধ্যে একটু ঢুকি। এখানে কি দিয়েছে, বাথিং ইউর বেবি, জাস্ট এখানে আমি টাইটেল দেখছি কি, হেলদি চিলড্রেন ডট ওআরজি, এটা তো টাইটেল। কন্টেন্ট পড়তে আসছি আমি, কোথায় কন্টেন্টের মধ্যে কিন্তু ওই এই যে টাইটেলটার শেষে যে ছিল যে হেলদি চিলড্রেন ডট ওআরজি, এটা তো নাই। কন্টেন্টের টাইটেল হচ্ছে এটা, মেইন টাইটেল। এখানেও যখন আমরা পোস্ট করতে যাচ্ছি, এই যে টাইটেলটা, এই টাইটেলটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই কন্টেন্টের মধ্যে একজন কন্টেন্ট রিডার যখন কন্টেন্ট পড়তে আসবে সে কোন টাইটেল দেখবে। তাহলে এই গুগলের মধ্যে যখন আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, রেজাল্ট পাচ্ছি, এখানেও একটা টাইটেল পাচ্ছি, এই টাইটেলটা কই থেকে আসলো? কথা হচ্ছে এটা। আমাদের এখানে যে টাইটেলটা দিব, আমরা ইচ্ছা করলে এই টাইটেলটা আমাদের কন্টেন্টের মধ্যে, মানে এই কন্টেন্টের এখানে যেরকম আছে এরকম এখানেও দেখাইতে পারি, সেম এই টাইটেলটা ইউজারদের জন্য এখানেও দেখাইতে পারি। বা চাইলে এইখানে একটা টাইটেল এরকম যেরকম দেখতে পাচ্ছি এরকম দেখাবো, আর ইউজারদেরকে সার্পের মধ্যে দেখাবো আরেক রকম, এটাও করতে পারি। দ্যাট মিনস আমরা টাইটেল দুই ভাবে দিতে পারি। তবে প্রধানত এইখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছি, যেটা যেটা আমি ইউজারদেরকে দেখাইতে চাই, এইটা অ্যাকচুয়ালি এখান থেকে করা যাবে না, এটা করব ইওস্টিসিও প্লাগইন থ্রুতে। তো এইখানে যে টাইটেলটা দিব এটা হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে যে টাইটেল থাকবে সেটা, ঠিক আছে। এখন একটা টাইটেল আমাদের অন পেজ এসইওর মধ্যে প্রথমে যেটা আসে, একদম আমরা একটা নিউ উইন্ডো নেই, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের টাইটেল অপটিমাইজেশন। এগুলো একটু নোট করে রাখেন, যেগুলো কারণ এগুলো হচ্ছে আপনাদের মডিউলের মধ্যে এগুলো মানে ডিভাইডেড করে দেওয়া নাই, ঠিক আছে। বাট আমি একটু ডিটেলসলি বলে যাই। একটা হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। টাইটেল অপটিমাইজেশন বলতে কি, অন পেজ এসইওর মধ্যে এটা পড়ে। টাইটেল অপটিমাইজেশন হচ্ছে যে আমরা যে টপিক বা বিষয়ের উপর লিখছি এটার জন্য তো ফার্স্ট অফ অল একটা টাইটেল লাগবে, ডেফিনেটলি। তো টাইটেল অনেক প্রকারের। তো সাধারণত যেটা হয় যে আমরা নর্মাল অ্যাজ ইউজুয়াল একটা টাইটেল, আর একটা হচ্ছে আই ক্যাচি টাইটেল। আই ক্যাচি টাইটেলগুলো সাধারণত র্যাঙ্কিংয়ের জন্য কখনই আপনাকে হেল্প করবে না, বরঞ্চ আপনি এতে ভিজিটর হারাবেন। কারণ আপনি আমাকে দেখাচ্ছেন, মনে করেন আপনি আমাকে এখানে দেখাইলেন একটা জিনিস, আমি খুব
দেখে খুবই উৎসাহ হইলাম। আমি মনে হচ্ছে যে এখানে অনেক কিছু আছে। আমি ঢুকে দেখলাম যে এখানে অ্যাকচুয়ালি কিছু নাই। একবার স্ক্রল করলেই বুঝতেছি কি আছে নাই। আমার কাছে মনে হইল না, আমি বের হয়ে চলে আসছি। ট্রাফিক পাচ্ছেন না। এখন তাইলে এই আই ক্যাচি টাইটেল আপনার ইউজের জন্য ঠিক নাই। কিন্তু আই ক্যাচি টাইটেল সাধারণত ইউজ করা হয় কোথায় জানেন? আই ক্যাচি টাইটেল ইউজ করা হয় নিউজ পোর্টালে। যারা হচ্ছে যারা নিউজ ব্লগিং করে, নিউজ পেপারস, অনলাইন ব্লগ পোর্টালগুলো থাকে, নিউজ পোর্টাল, এদের মধ্যে থাকে। আই ক্যাচি টাইটেলটা এরকম হয়। কিন্তু আই ক্যাচি টাইটেলগুলা র্যাঙ্কিং এর জন্য কখনো খুব বেটার হেল্প কখনোই করে না। সো আপনি যেটা দিচ্ছেন ইউজারদের, বা আপনার কন্টেন্টের মধ্যে ইউজার অ্যাকচুয়ালি যেটা পাবে ওইটার মধ্যেই হচ্ছে টাইটেল বানানোর চেষ্টা করবেন। এখন এই যে আপনি কন্টেন্টটা লিখলাম, বা এই যে উনি কন্টেন্টটা লিখলো, এই কন্টেন্টটা বেসিক্যালি কয়েকটা কিওয়ার্ডের উপরে বেস করে লিখছে। এখন শম্পা আপু একটু মাইক্রোফোনটা অন করে আমাকে এইটা বলেন, আপনি যে এই কন্টেন্টটা লিখলেন কি কি কিওয়ার্ডের উপর বেস করে লিখছেন? মেইন কিওয়ার্ড কি ছিল বলেন? ভাইয়া বেবি কেয়ার। বেবি কেয়ার মেইন কিওয়ার্ড, বেবি কেয়ার। জি ভাইয়া। আচ্ছা, সাবসিডিয়ারি কিওয়ার্ড কয়টা নিছেন আর কি কি নিছেন? ভাইয়া ওই যে বেবিকে শাওয়ার করাতে গেলে কি কি জিনিসগুলো খেয়াল রাখতে হয়, পরে ওই জিনিসগুলোই থিঙ্ক করে করে, আসলে অত তো আচ্ছা বুঝি না, আচ্ছা, ধরে নিলাম, নর্মাল করে দিই। তাইলে আমি ধরে নিলাম যে বেবি কেয়ার ওনার মেইন কিওয়ার্ড, আর বাথিং এ নিউবর্ন বেবি এটা হচ্ছে ওনার একটা সাবসিডিয়ারি কিওয়ার্ড ছিল, যে কিওয়ার্ডের উপরে বেস করেই হচ্ছে উনি এই কন্টেন্টটাকে লিখছে। তো এইটা একটা কিওয়ার্ড হইছে। তারপরে এখান থেকে আরেকটা কিওয়ার্ড নেই, আরো দুইটা কিওয়ার্ড নেই, সেটা হচ্ছে যে ক্লিনিং ইওর বেবিজ আইস। হুম, এইটা ধরে নিলাম যে ওনার একটা সাবসিডিয়ারি কিওয়ার্ড, এটার উপরে ফোকাস করে যেহেতু উনি লিখেছেন, সো এই কন্টেন্টের এখানে কিওয়ার্ডগুলো আসছে। সো এটা একটা আমার কিওয়ার্ড। আর এরপরে হচ্ছে হেয়ার, বেবিজ বডি, ঠিক আছে, ড্রেসিং ইওর বেবি, এটা একটা কিওয়ার্ড হতে পারে, সাবসিডিয়ারি কিওয়ার্ড ধরে নিলাম। সো ড্রেসিং ইওর বেবি এটা হচ্ছে ওনার একটা কিওয়ার্ড ছিল, সাবসিডিয়ারি কিওয়ার্ড, যেটা থ্রোতে উনি কন্টেন্টটা লিখছে। এই যে চার পাঁচটা কিওয়ার্ড ম্যাচ করে, চার পাঁচটা কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে আপনি এই আর্টিকেলটা লিখলেন। আমরা যখন একটা টাইটেল দিব, এই কন্টেন্টের টাইটেলটা লিখব, এই টাইটেলটা দেওয়ার সময় টাইটেলটাকে আমরা বানাবো হচ্ছে কিওয়ার্ডগুলোকে ক্লাস্টারিং করে। কিওয়ার্ডগুলোকে ক্লাস্টারিং করে মাথায় রাখেন। এখন আসেন, কিওয়ার্ড ক্লাস্টারিং কি? এই যে ৪টা বা ৫টা কিওয়ার্ড নিলাম, সেটা হোক মেইন কিওয়ার্ড অথবা সাবসিডিয়ারি কিওয়ার্ড, যেটাই হোক না কেন, এই যে কিওয়ার্ডগুলো নিলাম, এই কিওয়ার্ডগুলোকে এমনভাবে কম্বাইন্ড করা এবং কম্বাইন্ড করে একটা সেন্টেন্স থেকে ট্রান্সফার করা, যেন ওই সেন্টেন্সের মধ্যে যতগুলা কিওয়ার্ড আমি নিছি প্রত্যেকটা কিওয়ার্ডই হচ্ছে প্রেজেন্ট থাকে। এটাকে বলা হয় কিওয়ার্ড ক্লাস্টারিং। যে আমি যতগুলা কিওয়ার্ড নিব, প্রত্যেকটা কিওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে ডেফিনেটলি হচ্ছে থাকবে। এখন এটাকে যদি ক্লাস্টারিং করতে যাই, সেক্ষেত্রে এই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু ভেবে চিন্তে বসে শুনে হচ্ছে একটু ডিসিশন নিয়ে তারপরে একটা টাইটেল জেনারেট করতে হবে যে কি হতে হতে পারে। এই ক্লাস্টারিং এর মধ্যে যেহেতু সবগুলা কিওয়ার্ডই থাকতেছে, টাইটেল অপটিমাইজেশনের মূল কথা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড যেন, বা আপনি যে কিওয়ার্ডটাকে ফোকাস করতে চাচ্ছেন যে আমার কন্টেন্টটা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করুক, আমি যে কন্টেন্টটা লিখছি এটা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করুক, ওই মেইন কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ডটা যেন মাস্ট বি টাইটেলের মধ্যে থাকে। এটা হচ্ছে টাইটেল অপটিমাইজেশনের মূল সূত্র। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এটাই। সো যখন আমরা ক্লাস্টারিং করতে যাব, অ্যাডভান্টেজ হচ্ছে এইটা ক্লাস্টারিং এর, যে আমার যে ফোকাসিং কিওয়ার্ড ওইটা তো থাকবেই, এর পাশাপাশি আদার্স যদি আরও কিছু কিওয়ার্ড থেকে থাকে যেটা দিয়ে হচ্ছে হয়তো বা ইউজাররা সার্চ করতে পারে গুগলে, ওই কিওয়ার্ডগুলোও আমার টাইটেলের মধ্যে প্রেজেন্ট হচ্ছে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট কিওয়ার্ড ক্লাস্টারিং এর। ঠিক আছে? তো ধরেন আমি যদি একটু নিতে যাই যে আমি যদি একটু বানাই যে বাথ, ওকে, bathing, cleaning and dressing your newborn baby, best baby care tips। আপাতত আমি জাস্ট একদম
সাডেনলি ধরেন যে আমি কারেন্ট পিক আপে আমি জাস্ট একটা টাইটেল রেডি করলাম আর কি, চিন্তা ভাবনা না করে যতটুকু আমার মাথায় আসছে। ডেফিনেটলি আপনারা বসে সুন্দর করে বানাবেন। আচ্ছা, হাইপেনটাকে একটু বাদ দিয়ে আমরা একটা সেপারেশন ইউজ করবো এখানে। সেপারেশন এটা বেস্ট। এখন দেখেন এখানে আমি যখন মোটামুটি যদি বলি বেবি কেয়ার, এটা আমার মেইন কিওয়ার্ড। আচ্ছা, বেবি কেয়ার কিওয়ার্ডটা আছে। বাথিং অ্যান্ড নিউবর্ন বেবি, বাথিং নিউবর্ন বেবি কিওয়ার্ড পাইলাম। ক্লিনিং ইউর বেবি, বেবিজ আইজ অর ক্লিনিং ইউর বেবিজ আইজ। আচ্ছা, ক্লিনিং ইউর বেবি। ড্রেসিং ইউর বেবি, ড্রেসিং ইউর বেবি। তো ক্লাস্টারিং এর মানে হচ্ছে যে আমার টাইটেলটার মধ্যে বুঝায় দিচ্ছি ইউজারকে যে এই কন্টেন্টের মধ্যে কোন কোন ইস্যুগুলো নিয়ে আমি ডিসক্রাইব করলাম বা কভার করলাম ইউজারের জন্য। দ্বিতীয়ত গুগলের জন্য হচ্ছে এইটা যে ইউজাররা যখন সার্চ করতেছে কিওয়ার্ডগুলো নিয়ে, কিওয়ার্ডগুলো যেন গুগল যে কিওয়ার্ডগুলো নিয়ে ফোকাস করলাম বা যে কিওয়ার্ডের জন্য আমি চাচ্ছি র্যাঙ্ক করুক, ওই কিওয়ার্ডটাও যেন এখানে ফোকাস থাকে। এইভাবে হচ্ছে আমরা একটা টাইটেলকে জেনারেট করব। আশা করি বুঝতে পারছেন। টাইটেল অপটিমাইজেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে টাইটেল অপটিমাইজেশন নিয়ে? জি ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে এই টাইটেলটাকে নিলাম অ্যাজ এ টাইটেল হিসাবে, এখানে বসাইলাম। টাইটেল থাকুক, পরবর্তীতে লাগলে আমি পরে চেঞ্জ করবো, আপাতত থাক। এখন আসেন আমাদের টাইটেল অপটিমাইজেশন কমপ্লিট। এরপরে যে ইস্যুটা আসে সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট অপটিমাইজেশন। কন্টেন্ট অপটিমাইজেশন। আচ্ছা, এই কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে যে ইস্যুগুলো দেখতে হচ্ছে যে আমরা এই যে কন্টেন্টগুলো লিখলাম, এই যে কন্টেন্টটা লিখলাম, এই কন্টেন্টের মধ্যে প্রথমে আমি যেটা বলছিলাম যে আমরা যখন একটা সেন্টেন্স লিখবো কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে, আমরা যে একটা সেন্টেন্সকে লিখছি, এই একটা সেন্টেন্সের মধ্যে যেন 20 ওয়ার্ডের বেশি না হয়, একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে পার প্যারাগ্রাফের মধ্যে যেন আমাদের 4 থেকে 5 লাইনের বেশি না হয় একটা প্যারাগ্রাফের মধ্যে। এখন এই যে এটা সব কিছু মেনটেন করার পরও সব থেকে বেশি যেটা ফোকাস করতে হয় সেটা হচ্ছে কিওয়ার্ডের ডেনসিটি। ডেনসিটি বলতে কিওয়ার্ডের রেশিও। এই যে একটা মেইন কিওয়ার্ড নিলাম, এটা আমার মেইন কিওয়ার্ড, বাকিগুলো হচ্ছে আমার সাবসিডিয়ারি কিওয়ার্ড ধরে নিলাম। এই মেইন কিওয়ার্ডটাকে বা এই সাবসিডিয়ারি কিওয়ার্ডটাকে এই যদি আমি 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখি, সেই 1000 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে কতবার ইউজ করব, এটা হচ্ছে ডেনসিটি মেজারমেন্ট করা। যে 1000 ওয়ার্ডের কন্টেন্ট কাউন্ট যদি করি, 1000 ওয়ার্ডের মধ্যে আমি আমার এই কিওয়ার্ডগুলোকে কতবার ইউজ করব, রেশিও কত পার্সেন্ট ইউজ করব। আমি যেটা সাজেস্ট করি কন্টেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটির ক্ষেত্রে মেইন কিওয়ার্ড, সাধারণত যেটা মেইন কিওয়ার্ড আমাদের হবে, মেইন কিওয়ার্ডের জন্য হচ্ছে আমরা ইউজ করি 1.2%। এখন 1000 ওয়ার্ডের যদি কন্টেন্ট হয়, 1000 ওয়ার্ডের মধ্যে 1000 ওয়ার্ডকে আপনি 1.2% করেন, দেখেন কতবার হয়। যতবার আসবে ততবার হচ্ছে আমরা মেইন কিওয়ার্ডটাকে আমাদের ওই কন্টেন্টের মধ্যে ইউজ করব। এখন গুগল বলে যে আপনি সর্বোচ্চ হচ্ছে 3% কিওয়ার্ড ডেনসিটি ইউজ করতে পারবেন। সর্বোচ্চ গুগল রিকমেন্ড করে, বলে রাখছে যে আপনি সর্বোচ্চ 3% কিওয়ার্ড ডেনসিটি ইউজ করতে পারেন। আপনি যদি 3%-এর বেশি কিওয়ার্ডকে ইউজ করে ফেলেন আপনার কন্টেন্টের মধ্যে, এখন আপনি যত ওয়ার্ডই লেখেন সেই হিসাব করে পার 1000-এ কাউন্ট করবেন। এখন আপনি 2000 লিখলে 2000 এর মধ্যে যতবার আসার কথা আসবে, 4000 লিখলে 4000-এ যতবার আসবে, পার 1000-এর মধ্যে করবেন। যদি 3%-এর বেশি যান সেটাকে কিওয়ার্ড স্টাফিং হিসাবে ধরা হবে। যদি কিওয়ার্ড স্টাফিং করেন, তার শাস্তি যেটা সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট অ্যালগরিদমে পেনাল্টি দিবে। সাধারণত 1.2% ডেনসিটি রাখলেই এনাফ একটা ওয়েবসাইট ঠিকঠাক মতো অপটিমাইজ করতে পারলে কন্টেন্টকে, আর এই ডেনসিটি অনুসারে কন্টেন্টের মধ্যে ঠিকঠাক মতো কিওয়ার্ডগুলোকে ডিপ্লয় করতে পারলে সুন্দরভাবে মেজারমেন্ট হয়ে যাওয়া। ধরে নিলাম যে আমার বেবি কেয়ার কথাটা 1.2% ইউজ করব এবং 1.2%-এ মেবি 40 বার আসার কথা বা 12 বার আসার কথা সাপোজ।
ধরে নিলাম 12 বার আসার কথা। যদি 12 বার আসে সেক্ষেত্রে একটু দেখবো, তাইলে আমি উনি যে লিখলো এই ডেন্সিটিতে বেবি কেয়ার কতবার ইউজ হয়েছে। কন্ট্রোল এফ টু ফাইন্ড আউট করা ট্রাই করি। একবার, দুইবার, শেষ। আর ইউজ করেন নাই উনি। দ্যাট মিনস মেইন কিওয়ার্ডে ভেজাল আছে, আরও ইউজ করতে হবে। আসি, তারপরে হচ্ছে বাথিং এ নিউবর্ন বেবি। এই কিওয়ার্ডটা যদি আমি সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে ধরলাম আমি কিওয়ার্ডটাকে আমি 5বার ইউজ করব। ধরে নিলাম ডেন্সিটি এখন যত হবে পরে দেখবো, দেখি উনি এটা কতবার ইউজ করছে। বাথিং এ নিউবর্ন বেবি, বাথিং এ নিউবর্ন বেবি, বাথিং এ নিউবর্ন বেবি। উপরে একবার টাইটেলের মধ্যে আছে, ব্রেকেটের মধ্যে। আচ্ছা, এটা ছাড়া আর নাই। একবার, ফাইন। ড্রেসিং ইওর বেবিটাকে দেখি। ড্রেসিং ইওর বেবি, ড্রেসিং ইওর বেবিটাকে 2বার ইউজ করা হয়েছে। একটা হচ্ছে এই জায়গাতে ড্রেসিং ইওর বেবি, এবং এখানে হচ্ছে একটা ড্রেসিং ইওর বেবি, 2 জায়গায় ইউজ করা হয়েছে। এখানে আরেকটু ব্যবহার করা যেতে পারতো, এবং ড্রেসিং ইওর বেবির পরে কন্টেন্টের মধ্যে একটা কনক্লুশন দেওয়া যেতে পারতো, যেটা উনি দেয় নাই। তো এটা একটা দেওয়ার ইস্যু আছে, থাকে। তো এটা ডেন্সিটির দিকে ঠিকঠাক নাই। এটাকে অপটিমাইজ করার জন্য ফার্স্ট অফ অল তাহলে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে উনি যে কিওয়ার্ডগুলোকে আমরা ফোকাস করলাম বা ধরলাম, এগুলোকে আমাকে ডেন্সিটি অনুসারে এখানে ঠিকঠাক মতো ডিপ্লয় করতে হবে। এখন এটার জন্য যদি কোনো সেন্টেন্স আরও অ্যাটাচ করতে হয় অ্যাটাচ করব, যদি সেন্টেন্স ডিক্রিজ করতে হয় ডিক্রিজ করব। সব সাধারণত ডিক্রিজ কখনো করা হয় না, ঠিক আছে? এটা কথার কথা। অ্যাটাচ করা মানেই হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে, কোনো না কোনো সেন্টেন্স অ্যাড করতেই হবে ডেফিনেটলি। তো এটা গেল হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশনের দিকে। এরপরে হচ্ছে ওনার এখানে কন্টেন্ট যেটা দেখতেছি, যদি অপটিমাইজ করার কথা বলি, এখানে অনেকগুলো কাজ আছে। সেটা হচ্ছে প্রথমে সেন্টেন্সটা, যে ইন্ট্রো যে প্যারাগ্রাফটা আছে, ইন্ট্রো প্যারাগ্রাফ বা সেন্টেন্সটা যে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফে অনেকগুলো লাইন একসাথে অ্যাটাচড হয়ে গেছে, যেটাকে আলাদা করা যেতে পারতো, ঠিক আছে? যেমন ইফ ইট ইজ এই লাইনটাকে এখানে এটাকে একটা প্যারাগ্রাফ করা যেতে পারতো, এবং এই পর্যন্ত হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ করা যেতে পারতো। তারপরে এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে ওয়েল পর্যন্ত একটা প্যারাগ্রাফ করা যেতে পারতো, এবং প্লেস থেকে আরেকটা প্যারাগ্রাফ করা যেতে পারতো। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখানেও তো প্রায় 3-4টা প্যারাগ্রাফ ক্রিয়েট করা যাবে। এখানে যে প্যারাগ্রাফটা ক্রিয়েট করা যেতে পারতো সেটা হচ্ছে লেভেল পর্যন্ত একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করা যেতে পারে। তারপর হোয়েন থেকে আরেকটা প্যারাগ্রাফ ক্রিয়েট হতে পারে, যেটা হচ্ছে পুরোটা নেওয়া যেতে পারে। 3টা প্যারাগ্রাফ এখানে ক্রিয়েট করা যেতে পারে। বাকিগুলা এগুলো ঠিক আছে, ধরা যায়। তো এই জায়গাগুলোর মধ্যে একটু প্যারাগ্রাফ ক্রিয়েশনের মধ্যে প্রবলেম আছে, এই জায়গাটায় নিলাম। এখান থেকে আপাতত এই সেন্টেন্সটুকু আপাতত নিলাম, নিয়ে এখানে দিলাম, পেস্ট করি। পেস্ট। এখানে গ্রামারলি যে এক্সটেনশনটা, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তাতে যেটা হবে যে আপনাদের যদি কোনো বানানে কোথাও ভুল থাকে, সেই ভুলগুলো বা আপনার প্রিপোজিশন হোক বা ভয়েসে হোক, যেখানে চেঞ্জ প্রয়োজন হোক না কেন, এটাকে ঠিকঠাক মতো এখানে আপনাকে বলে দিবে যে অ্যাকচুয়ালি কোথায় ভুল আছে বা কি হতে পারে এটার পরবর্তীতে, এটার পরিবর্তে কি হতে পারে। তো এখানে অ্যান্ডের জায়গায় কি হতে পারে, একটা কমা হবে, ওকে অ্যাড করলাম, ফিক্সড। এটা ফিক্সড হয়ে গেল। এখানে সেই আমাদের এই জায়গাটাতে হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আর কিছু আছে ক্লিনিং এ। আচ্ছা, এখানে অ্যারাইভাল এর পরে পাঞ্চুয়েশনটা যেটা আছে, পাঞ্চুয়েশনটা অনেক বেশি দূরে হয়ে গেছে, যে এটা, হ্যাঁ, এটা স্পেসটা কমায় দিতে হবে। এটা হচ্ছে একটা ইউ এর পর একটা স্পেস হবে, ইউ এর আগে একটা স্পেস আসবে, বাতিং এর আগে একটা স্পেস আসবে, ফিডের এখানে কিছু প্রিপোজিশন বসবে, আর্টিকেল বসছে একটা, দেন হচ্ছে ইউ এর আগে হচ্ছে একটা প্রিপোজিশন কমা বসছে। এটা ইফটাকে হচ্ছে করব, আমি চাচ্ছিলাম ইফটাকে একটা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট করব। সো নর্মালি একটা এন্টার দিলেই, ইফের আগে কার্সর রেখে এন্টার দিলাম, একটা প্যারাগ্রাফে কনভার্ট হলো। এটা 2টা প্যারাগ্রাফে আমি কনভার্ট করলাম। কেন প্যারাগ্রাফে কনভার্ট করতেছি বা লাইন কমাচ্ছি, ইউজার পড়ে যেন চোখের একটা আরাম বলেন বা শান্তি বলেন, সেটা যেন হয়, হিজিবিজি যেন না হয়, যে আমি কি পড়তেছি, কই থেকে শুরু হচ্ছে, কই শেষ হচ্ছে, কোন সেগমেন্টের পর কোন সেগমেন্ট, এই ইস্যুগুলা যেন ঠিকঠাক ক্লিয়ার থাকে, ধারাবাহিকতা যেন ঠিকঠাক থাকে, এই যে বিষয়টা মাথায় রাখতে হবে। দেন এখানে যে মোস্টের পরে একটা স্পেস আসবে, সো এই ইস্যুগুলো আমাদের দেখতে হবে। ওকে, এতটুকু ঠিকঠাক থাকলে পুরো কন্টেন্টটা একটা একটা করে আগে নিয়ে আসি। এরপর হচ্ছে ইউ উইল নিড দ্য ফলোয়িং। ওকে, আমাদের কি ফলো করা দরকার দেখি এখানে দেই, আমাদের ফলোয়িংয়ে কি কি আসতে পারে। নিড দ্য ফলোয়িং, আমি চাচ্ছি যে
এই এতটুকু ঠিক আছে, হয়তোবা ঠিক আছে, আমি পরে দেখতেছি। আবার নিয়ে আসি বাকিগুলোকে, পুরো কন্টেন্টটাকে দেই, তারপর দেখি। প্রিপেয়ারিং থেকে হচ্ছে এখানে দিলাম ট্রাভেল পর্যন্ত। আমি একদম কন্টেন্ট ডেপ্লয় থেকে দেখায় দিচ্ছি যেন কারো সমস্যা না হয়, তা আশা করি সমস্যা হবে না। তারপরে যদি হয়ে যায়, ফি আমানিল্লাহ, কোনো সমস্যা নেই, আমি তো আছি। তারপরে হচ্ছে ক্লিনিংটাকে নেই, পরে অপটিমাইজ করতেছি। তারপর হচ্ছে বেবিস ফেস, ওয়াশিং বেবি হেয়ার, অ্যান্ড এটা হচ্ছে বাথ পর্যন্ত এখানে নিলাম। ওকে, তারপর হচ্ছে ওয়াশিং ইয়োর বেবিস বডি। ওকে, ওয়াশিং দ্য বেবিস বডি নিলাম, বেবিস বডি নিলাম। তারপর হচ্ছে আমাদের কার্ড। বোরিং লাগতেছে? বোরিং লাগারই কথা, এগুলা ক্লাস বোরিং বা কাজও বোরিং কাজ। আচ্ছা, মোটামুটি ওনার কন্টেন্ট আমার নেওয়া শেষ। এখন আসেন অপটিমাইজের মধ্যে কি কি করতে পারি। আর এটা নিয়ে আর কি কি করতে পারি সেটা হচ্ছে, আমরা একটু উপরের দিকে যাই একদম। এইটা কাজটা শেষ করছি। ইউ নিড দ্য ফলোয়িং, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, এটাকে একটু বোল্ড করে দিতে পারি আমরা, ঠিক আছে? এই লাইনটাকে একটু বোল্ড করে দিতে পারি। সো এটাকে সিলেক্ট করলেই এখানে অপশন চলে আসছে। সো এখান থেকে আমরা এটাকে বিতে ক্লিক করে বোল্ড করে, বা কন্ট্রোল বিতে দিলেই বোল্ড হয়ে গেল। বোল্ড থাকুক ইফ নেসেসারি, এটা এতটুকু ঠিক আছে। প্রিপেয়ারিং দ্য বাথ, আমি চাচ্ছি প্রিপেয়ারিং দ্য বাথ, এই যে সেন্টেন্সটা বা ওয়ার্ডটা এখানে যেটাই হোক আছে, এখানে এটাকে হচ্ছে একটা প্যারাগ্রাফ হিসেবে না রেখে এটাকে আমরা হেডিংয়ে রাখবো। আচ্ছা, কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে এই কন্টেন্ট অপটিমাইজেশন যে করবো, এই কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে আমাদের যে বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে সেটা হইতেছে, প্রথমত হতে গেল হচ্ছে সেন্টেন্সের উপর অবস্থা, কিওয়ার্ড ডেন্সিটি গেল, এগুলোর পরে এগুলো ঠিকঠাক হয়ে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ ঠিক করতে হবে। হেডিং ট্যাগ সাধারণত H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হয়। H6 পর্যন্ত হয়, ঠিক আছে? তো সাধারণত আমাদেরকে H6 বলেন, H4 বলেন, H5 বলেন ইউজ করতে হয় না। সচরাচর ম্যাক্সিমাম ওয়েবসাইটই, আমরা যারা কন্টেন্ট অপটিমাইজেশন বলেন বা এসইও করতে হয়, আমরা ম্যাক্সিমাম ইউজ করি হচ্ছে H1, H1 ট্যাগটাকে ইউজ করি। তারপর ইউজ করি হচ্ছে H2টাকে সব থেকে বেশি। H1 ট্যাগ সাধারণত একবার ইউজ হয়, এরপরে খুব মেজর যদি না লাগে, কাজে না লাগে, সেক্ষেত্রে আর H1 ট্যাগ ইউজ করা হয় না। H2 ট্যাগটাকে খুব বেশি ইউজ হয় এবং ম্যাক্সিমাম প্যারাগ্রাফ হেডিং ট্যাগের মধ্যে H2 ট্যাগটা আসে। এরপর ক্ষেত্র বিশেষে H3 ট্যাগ পর্যন্ত আমরা যাই, কিন্তু কখনোই H4 ট্যাগ, H5 ট্যাগ বা H6 ট্যাগ, এই তিনটা ট্যাগ আর কেউ ইউজ করে না। সো এই ট্যাগিংয়ের ইস্যুটা আমাকে দেখতে হবে। সো এই ট্যাগিংয়ের ইস্যুর মধ্যে আমি চাচ্ছি যে এই যে একটা ওয়ার্ড আসলো এখানে, আচ্ছা এখানে রিমেম্বার একটা স্পেস হবে, এখানে একটা নেভার একটা স্পেস হবে। এই প্রিপেয়ারিং দ্য বাথ, এটাকে অ্যাজ এ হেডিং ট্যাগ হিসেবে আমরা ইউজ করতে চাচ্ছি। So আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখান থেকে আমরা প্যারাগ্রাফ থেকে সিলেক্ট করে হেডিংয়ে ক্লিক করে দিব। এই যে হেডিংয়ে ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি এটাকে H2 ট্যাগে অটোমেটিক্যালি নিয়ে নিবে, ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি নিয়ে নেবে। কারণ H1 ট্যাগ তাহলে আমরা কই ইউজ করলাম? আমার তো যদি অটোমেটিক নেওয়ার কথা, H1 আগে নিবে তারপর H2, H1 ইউজ না করলে তো H2 নেওয়ার কথা না। H1 ট্যাগ আমরা ইউজ করে ফেলছি কোথায়? এই যে আমরা টাইটেলটা লিখছিলাম, এই টাইটেলটা অটোমেটিক্যালি H1 ট্যাগে যায়। যখন ওয়ার্ডপ্রেসে আমরা যখন কাজ করি, যে টাইটেলটা লিখি, টাইটেলটা অটোমেটিক্যালি H1 ট্যাগে যায়। দ্যাটস এটা H2 ট্যাগের মধ্যে গেছে। এটা আমরা H2 ট্যাগে রাখবো। কেন ট্যাগে রাখলাম? ট্যাগের ভূমিকাটা কি? অন্য প্যারাগ্রাফ হিসেবে থাকলেও তো হইতো। ট্যাগ দেওয়ার মানেই হচ্ছে এটাকে হেডিং ট্যাগে নিয়ে যাওয়ার মিনিংটা হচ্ছে এইটা, যে এইটার আন্ডারে এই টেক্সটের গুরুত্ব অনেক বেশি, গুগলকে বোঝাচ্ছি এইটার গুরুত্ব অনেক বেশি, এবং এইটার আন্ডারে আমি কিছু লিখেছি। সহজ ভাষায় বুঝে নেন, আর টেকনিক্যালি না যাই, আপাতত বেসিক লেভেলে
যে আমি এইটার গুরুত্ব অনেক বেশি, কারণ এইটার এগেনস্টে আমি কিছু লিখেছি, দ্যাটস ওয়াই। আর এখানে প্রত্যেকটা ভুলই যেটা হয়েছে সেটা হচ্ছে এই কন্টেন্ট লেখার ক্ষেত্রে স্পেসের ভুল। ঠিক আছে, সব দিক থেকে ঠিক আছে, বাট স্পেসের মারাত্মক ভুল হয়ে গেছে এখানে। এখানে একটা স্পেস হবে, এখানে একটা স্পেস হবে, দেন এখানে একটা স্পেস হবে, এখানে একটা স্পেস হবে। প্রত্যেকটার মধ্যে স্পেসের মধ্যে ভুল আছে। এখানে হেডসের সাথে কিছু তো চেঞ্জ হবে, এখানে কিছু চেঞ্জ হবে, হেড হবে, ওয়ার্ব চেঞ্জ হবে, দেন অন টুটা অন অ্যাটাচড হবে। তারপর হচ্ছে ক্লিনিং ইওর বেবিজ আইজ। আমি কোটেশনটা রাখতে চাচ্ছি না, এই কোটেশনটাকে উইথড্র করে দিলাম, কোটেশনটাকে উইথড্র করে দিয়ে বা কোলনটাকে উইথড্র করে দিয়ে এটার ক্লিনিং এর সিটা হচ্ছে ক্যাপিটাল হবে, এটা একটা মাইনর ভুল। ওকে, এইটাকেও হচ্ছে আমরা হেডিং ট্যাগে দিব, এবং এটা কোন ট্যাগে দিব, H2 ট্যাগেই থাকবে। আমি যদি চাই যে না H2 ট্যাগে দিব না, অন্য কোনো ট্যাগে দিব, সেক্ষেত্রে এই হেডিংটাকে ক্লিক করলে আমরা এখান থেকে পাচ্ছি। এখন আপনি চাচ্ছেন হেডিং ট্যাগে রাখছেন, বা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাকে আপনি H1 ট্যাগে দিবেন, ভালো কথা। এখন আসেন এই H1 ট্যাগে দিলাম, যখনই H1 ট্যাগে দিলাম আপনি একটু দেখেন, একটু খেয়াল করে দেখেন যে আমার উপরে যে H2 ট্যাগের যে টেক্সটটা ছিল, কোথায়, এখানে যে H2 ট্যাগের যে টেক্সটটা ছিল, এইটার থেকে যখন আমি H1 এ দিলাম এটা অনেক বড়। এখন দেখেন যে একজন ইউজার আপনি পড়তেছেন, পড়ার মাঝখানে এটা বড় একটা ছোট একটা টেক্সট, তারপর নর্মাল যাচ্ছে যাচ্ছে ক্যাজুয়ালি যাচ্ছে, হঠাৎ করে একটা বড় টেক্সট চলে আসছে, এটা দেখতে চোখে লাগে। বাট আমার এটা ইম্পর্টেন্ট, এটাকে আমি H1 ট্যাগে দিবই, এটা লাগবে আমার H1 ট্যাগে। এখন H1 ট্যাগে দিলে আমার এটাকে ক্যাপিটাল আর একটু বিগার সাইজ হয়ে যাচ্ছে। তো এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে H1 ট্যাগেই থাকবে, বাট এটাকে ছোট করে দিয়ে এটা সমান করে দিতে পারি। তো আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, টেক্সটটাকে সিলেক্ট করার পর এই যেখানে দেখেন টাইপোগ্রাফিতে হচ্ছে আমার ফ্রন্টের সাইজ চলে আসছে, ডিফল্ট হিসেবে আছে। তো আমরা এটাকে মিডিয়াম রাখতে পারি, এটা থেকে একটু ছোট হয়েছে, এটা থেকে দেখেন এখন H1 ট্যাগেই আছে, বাট টেক্সটের সাইজ এখন ছোট হয়ে গেছে। আমরা যদি এটাকে নর্মাল রাখি, নর্মাল রাখি, নর্মাল নর্মালে দেই, আরও ছোট হয়ে যাবে, নর্মাল প্যারাগ্রাফের মতো হয়েছে, একটু লার্জ করি, হিউজ না করে লার্জ করি, বেশি বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কাস্টম করতে পারি এখান থেকে, বাই ডিফল্ট যখন পাচ্ছি না আমি এখান থেকে কাস্টম করে ফেলতে পারি। কাস্টম বলতে আমি এখান থেকে সাইজ নিয়ে একটা সাইজ এটার সাথে ম্যাচ করে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে একটা চোখের আন্দাজে বলেন, বা দুইটাকেই সাইজ করে দিব কাস্টমভাবে আমি নাম্বারিং করে দিতে পারি। তো 35 আছে, আমি একটু একটা একটা করে কমাই, একটা কমাই করে দেখি যে এটা সমান কত হয়। আমার কাছে মনে হচ্ছে যে এইটার এটা এখন ঠিক আছে। হ্যাঁ, কোনটা কোন বারটা? প্রিপেয়ারিং দ্য বার্ড, এখানে যদি ধরি তাহলে কি কন্টেন্টের বা কত ফন্ট সেটা দেখাবে না? বুঝি নাই আপনার কথা, আবার বলেন। মানে ভাই এই যে উপরে যে প্রিপেয়ারিং দ্য বার্ড, হ্যাঁ এখানে যদি মাউসটা ধরি তাহলে এই ফন্টটা দেখাবে না কত সাইজ? হ্যাঁ, এখানে কাস্টমে এটা ডিফল্ট হিসাবে দেওয়া আছে ফন্টের সাইজ, এই যে ডিফল্ট, এটা অলওয়েজ ডিফল্ট হিসাবে থাকে। আপনি চাইলে পরবর্তীতে কাস্টম করতে পারেন, হ্যাঁ ওটি, ঠিক আছে। তাহলে তার বুঝতে পারছি, তো যাই হোক মানে ওই সাইজটা হলে শর্টকাটে। হ্যাঁ, আপনার কথাটাই বুঝছি আমি, বাট এটা ডিফল্ট হিসেবে থাকে, আপনার মতো করে কাস্টম করে নেবেন। তো এটা হচ্ছে মোটামুটি আপনি চাচ্ছেন রাখবেনই, সেই ক্ষেত্রে আপনার কিছু করার নাই, বা টেক্সটের আপনি সাইজও ঠিক রাখবেন, সেই ক্ষেত্রে করবেন। সো এটা সাধারণত H2তেই থাকবে আমার ক্ষেত্রে, এটা H2তে আমি রাখলাম, H2 থাকুক। দেন এখান থেকে আর কিছু করব না, এটা পরে দেখতেছি এখানে কিছু আছে কিনা। প্রত্যেকটা ট্যাগিংটা আমি ক্লিয়ার করে দিই আগে কন্টেন্টের মধ্যে। এটাকেও হচ্ছে হেডিং এ নিয়ে যাই, H2 ট্যাগ। ওকে, এটা H2 ট্যাগের আছে, বাকি এখানে এটা একটা আছে। ভাইয়া এটা আমরা জি, S3 S4 S5 S6 কেন করব না, আর হচ্ছে ওই S12 এর গুরুত্বটাই কি সেটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, H3 ট্যাগটাকে সাধারণত আমার কাছে বা গুগলের কাছে যেটা বুঝে H1 বা H3 ট্যাগে, সেটা হচ্ছে যে H1 ট্যাগ দ্বারা বোঝানো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টেক্সট, তারপর হচ্ছে এর থেকে একটু ভ্যালুলেস, তারপরে একটু কম, তারপরে কম, তারপরে কম, তারপরে একবারে কম। বাট প্যারাগ্রাফের মতো না, এই হেডিং মানেই কোনো একটা ভ্যালু অ্যাড আছে, সাধারণত প্যারাগ্রাফ থেকে বেটার ভ্যালু,
কিন্তু বেটার H1 থেকে 6 এর মধ্যে হচ্ছে ভ্যালুটাকে মেজার করা হয় এই টেক্সটের ভ্যালুটা বা ওয়েট কতটুকু বা এই টেক্সটের মর্যাদা কতটুকু। এখন আমার কম্পিটিটর যেখানে H4 H5 H6 ইউজ করে না, সেখানে যদি আমি ইউজ করি সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ের জন্য আমি ওর সাথে ফাইট করতে পারবো না। কারণ সে এটাকে, আমি যখন H6 বা H4 এ যদি মেজার করি এই টেক্সটটাকে, ধরে নিলাম এই কিওয়ার্ডটাকে সাবসিডিয়ারি কিওয়ার্ডটাকে আমার কন্টেন্টে আমার কম্পিটিটর ইউজ করছে এবং সে ইউজ করছে হচ্ছে H3 তে, আমি এটাকে ইউজ করলাম H4 এ আর H6 এ। H4 এর যে ভ্যালুটা ডেফিনেটলি H3 এর ভ্যালু ওইটা না। সো ভ্যালুর দিক থেকে যখন আমি এর ওয়েটটাকে বাড়ায় দিলাম, সেদিক থেকে H4 ইউজ করে আমি ভ্যালুর দিক থেকে কমে আছি। সো ডেফিনেটলি গুগল ওই দিক থেকে এটাকে র্যাঙ্কিংয়ের দিকে চিন্তা করবে। সো আমার কম্পিটিটর কখনোই দেখতেছি যে H4 H5 H6 ইউজ করে না। সো আমার এখানে প্রশ্নই আসে না ইউজ করার। আর ওয়েবসাইটের ক্ষেত্রে হয়ও না, কখনো হয়ও না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হেডিং, এটাও H2 তে দিলাম। গেল, এই হচ্ছে আমাদের মোটামুটি কন্টেন্টের দিকে শেষ। এখন এই কন্টেন্টটি শেষ না, বা এই কন্টেন্টের অপটিমাইজেশন এখানেই শেষ না। এই কন্টেন্টটাকে র্যাঙ্কিংয়ের জন্য এই যে লিখলাম, আমি গ্যারান্টেড না। আমি সব মেনটেন করছি, আমি যতটা ইউনিক লেখা দরকার, যতটা ব্রিফলি লেখা দরকার আমি লিখছি, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে তারপর আমি শিওর না যে আমি যে কিওয়ার্ডগুলোকে ফোকাস করলাম বা টার্গেট করলাম ওইগুলোর জন্যে পারফেক্ট আছে কিনা। এটার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি চিন্তা করি যে আমাদের হচ্ছে বাথিং আ নিউবর্ন বেবি, এই কিওয়ার্ডটা নিয়ে একটু গুগলে আবার সার্চ করি, যদি এখানে একটা আবার সার্চ করি, এখানে দেখেন একটা এফএকিউ সেগমেন্ট আছে, পিপল অলসো আস্ক। এইখানে কিছু কোয়েশ্চেন আছে, হোয়েন শুড নিউবর্ন বেবি ফার্স্ট বার্থ, হোয়াই ডু ইউ নট বার্থ দ্য নিউবর্ন বেবি। এই যে কোয়েশ্চেন্সগুলা, এই কোয়েশ্চেনগুলো কিন্তু গুগল নিজে থেকে ফিডব্যাক চাচ্ছে। কেন ফিডব্যাক চাচ্ছে? কারণ এই কোয়েশ্চেনগুলো লিখে গুগল ইউজাররা সার্চ করে। দ্যাটস ওয়াই গুগল চায় যে আপনি যদি এই টপিক নিয়ে কথা বলেন তাহলে আপনি একটা ফিডব্যাক এই কোয়েশ্চেন্সগুলো দেন। সো এই কোয়েশ্চেনগুলো হুবহু এইভাবে লিখেই গুগলে পিপলরা সার্চ করে, দ্যাটস ওয়াই গুগল এগুলোর ফিডব্যাক চাচ্ছে। আপনি ডেফিনেটলি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই কন্টেন্টের মধ্যে সব কিছু লেখার পরে, সেটা কন্টেন্টের একদম শেষে হোক বা কন্টেন্টের মাঝখানে হোক, আমরা একটা এফএকিউ সেগমেন্ট রাখতে পারি, যে এফএকিউ সেগমেন্টের মধ্যে এই কি কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো দিতে পারি। তাতে যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে যে হতে পারে এই কিওয়ার্ডের জন্য যদি বেটার অন্যান্য যারা অ্যান্সার করছে এই কিওয়ার্ডের জন্য তাদের থেকে বেটার আমি ইনফরমেটিভ বেস যদি আমি অ্যান্সার দিয়ে থাকি, চান্সেস থাকে দেখেন এখানে কোয়েশ্চেন্সের অ্যান্সারের জন্য আমার এখানে হওয়া, র্যাঙ্কিংয়ে চলে আসার। বা এখানে আমার এখানে যদি দেখি, এখানে যেমন র্যাঙ্কিংয়ে আসছে। এরকম একটা একটা করে কোয়েশ্চেন যতই আমি এক্সপ্যান্ড করব, আমি এগুলোকে ক্লোজ করব বা এক্সপ্যান্ড করব, আমার কোয়েশ্চেন্সের সংখ্যা কিন্তু বাড়ছে। দেখেন এইটা নিচেরটা নিয়ে আমি আবার করি, নিচে আরও কোয়েশ্চেন্স 3টা বাড়ছে। সেখানে অনেক কোয়েশ্চেন্স পাবো আমরা, যেগুলো ইউজার রিয়েল হিউম্যানরা গুগলে সার্চ করে। এখান থেকে বেছে বেছে যে আপনি এটা নিয়ে লিখতে পারবেন অথবা এটা আপনার সাথে যাচ্ছে আপনার কন্টেন্টের সাথে, এইগুলোকে নিয়ে এই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আপনি একটা এফএকিউ সেগমেন্ট এখানে আমরা বানাইতে পারি। সেটা হচ্ছে একদম শেষের দিকে বানান আর যেখানেই বানান, এটা অ্যাজ ইউর উইশ, আপনি কোথায় রাখবেন সেই সেগমেন্টটাকে। আমি ধরেন নিচের দিকেই আসলাম, নিচের দিকে এসে আমি এই জায়গায় একটা এফএকিউ সেগমেন্ট দিব। সো এফএকিউ সেগমেন্ট দেওয়ার জন্য এখানে প্লাস, একটা স্পেস দিলে এখানে প্লাসটা চলে আসছে, প্লাসে ক্লিক করি। করার পর এইখান থেকে আমরা যদি এখানে যদি থাকে তো আলহামদুলিল্লাহ, না হলে ব্রাউজারে যাব, অথবা আমরা এখানেই যে সার্চ ফর আ ব্লক, এখানে লিখবো হচ্ছে এফএকিউ। দেখেন ইওস্ট এফএকিউ নামে, যেহেতু আমাদের ইওস্ট প্লাগইনটা ইনস্টল করা আছে, এটা থ্রুতে চলে আসছে। যদি ইওস্ট না থাকতো সেক্ষেত্রে নর্মালি এফএকিউ আসতো। সো ইওস্ট এফএকিউ আসছে আমাদের। সো এফএকিউটা দিলাম, দেখেন এখানে এন্টার কোয়েশ্চেন, এন্টার ইউর অ্যান্সার, এবং এন্টার অ্যাড এ কোয়েশ্চেন, অ্যাড ইউর অ্যান্সার। এখন পার্থক্যটা দেখেন, আমি যখন এফএকিউ অ্যাড করলাম তখন আলাদা আলাদা করে কোয়েশ্চেন্স অ্যান্সারের জায়গা আসছে। এর আগে যে আমি নর্মালি প্যারাগ্রাফ এখানে বসাইলাম বা কন্টেন্ট লেখার জন্য যে আমি কাজগুলো করলাম, এখানে অ্যাজ ওয়েল লিখলাম। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি হইলো অ্যাকচুয়ালি, বা কি দাঁড়াইলো? পার্থক্য যেটা দাঁড়াইলো সেটার রেজাল্টটা পাবো হচ্ছে আমরা এইখানে।
আমার এই সাইটের মধ্যে, যে সাইটের মধ্যে আমরা এখন কন্টেন্ট দিচ্ছি, এই সাইটে এরকম অনেক পোস্ট আছে যে পোস্টের জন্য আমি এরকম এফএকিউ সেগমেন্ট ক্রিয়েট করছি, এবং এই এফএকিউ সেগমেন্টটাকে গুগল আলাদাভাবে হচ্ছে ক্রাউল করে। আমি এই কোয়েশ্চেন্স অ্যান্সারটা নর্মাল এরকমভাবে প্যারাগ্রাফ করে H1 ট্যাগে দিয়ে দিতে পারতাম, কেউ নিষেধ করতো না। কিন্তু এটা না করে আমি একটা এফএকিউ সেগমেন্ট বানাইলাম, এবং এই সেগমেন্টের মধ্যে হচ্ছে আমি সেই কোয়েশ্চেন্সগুলো এবং কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার দিলাম। তাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা সাধারণত আমরা একটা ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে ভেরিফাই করার পরে পাই। যখন আমি এন্টার করলাম বা এটাকে করার পর যখন গুগল ক্রাউল করে নেবে, এই এফএকিউ সেগমেন্টটাকে গুগল আলাদা করে ক্রাউল করে, এবং সেটার জন্য আমার আলাদা করে একটা এফএকিউ সেকশনই আছে। আমার লোগোর জন্য, সাইট লিঙ্ক সার্চ বক্সের জন্য বলেন বা এফএকিউর জন্য আমার আলাদা করে বক্সই করা আছে যে আমার এফএকিউগুলো আছে, এবং সেই এফএকিউগুলোর কী অবস্থা, এফএকিউগুলোর মধ্যে কোনো ইরর আছে কিনা, কতগুলো ভ্যালিড এফএকিউ আছে, সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এখানে আমার কতগুলো ভ্যালিড, 3টা ভ্যালিড এফএকিউ আছে, এবং সেগুলো সবগুলোই কমপ্লিট। সো এই যে বেনিফিটটা, দ্যাট মিনস গুগল আলাদা করে এটাকে স্টোর করতেছে, আলাদা করে ক্রাউল করতেছে এই এফএকিউ সেগমেন্টের জন্য শুধুমাত্র, এবং এই সেগমেন্টটা আলাদা করে ক্রাউল করার জন্য আমার র্যাঙ্কিংয়ের পসিবিলিটি অনেকটুকু বাড়ে, এবং ম্যাক্সিমাম ওয়েবসাইটই এই কাজটা করে না। অ্যান্সার দিচ্ছে, অনেকেই এফএকিউ সেগমেন্ট ক্রিয়েট না করে এইভাবে দিয়ে দেয়। ম্যাক্সিমাম পাবেন, ম্যাক্সিমাম, মিনিমাম কিছু ওয়েবসাইট পাবেন যারা এই এফএকিউ সেগমেন্টটা ক্রিয়েট করে তারপর হচ্ছে অ্যাটাচড করে, এবং মিনিমামের সংখ্যাও কিন্তু কম না, অনেক। বলেন, কোশ্চেন বলেন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা যে উপরে যে প্যারাগ্রাফ গুলো লেখা আছে, হ্যাঁ, আমরা কি চাইলে সেখানে মানে প্রত্যেকটা মানে পার্ট বাই পার্ট প্যারাগ্রাফ আমরা কি করতে পারবো? এই প্রত্যেকটা মানে এটাকে হচ্ছে আমরা এভাবে না দিয়ে এফএকিউ এর মধ্যে অ্যাটাচ করে দিতে বলতেছেন? না মানে ধরেন হচ্ছে যে ওয়াশিং ইউর বা ড্রেসিং ইউর বেবিস ক্লথস, হ্যাঁ, হ্যাঁ, হুম, ড্রেসিং ইউর বেবি, এটার পরে হচ্ছে এই ড্রেসিং ইউর বেবি রিলেটেড যে কোশ্চেন গুলোর অ্যান্সার হ্যাঁ, আমরা মানে যদি হ্যাঁ, দিতে চাই এফএকিউ হিসাবে দিয়ে দিতে পারবো। জি, ওইভাবে। রাইট। এই যেমন এখানে আমরা, আপনি বুঝতে পারছেন যে আমরা পার্ট বাই পার্ট কি আমরা মানে অ্যাড করতে পারবো? হ্যাঁ, এই যে দেখেন, যেমন আপনি হেয়ার নিয়ে লিখতে চাচ্ছেন, রাইট? ধরুন আপনি হেয়ার নিয়ে রাইট। লিখলেন, হেয়ার নিয়ে এতটুকু পর্যন্ত লিখলেন, এখন চাচ্ছেন হেয়ার নিয়ে তো গুগলে তাহলে পিপলদের আস্কিং অনেক কোয়েশ্চেন্স আছে, সেগুলাকে এভাবে এফএকিউ এর মধ্যে অ্যাড করতে চাচ্ছেন, ডেফিনেটলি সেটাকে আমরা করতে পারি। ওয়াশিং ইউর হেয়ার আমার লেখা শেষ, আসি নিচের দিকে একটু কার্সরটা রাখি, এই যে প্লাস বাটন চলে আসছে, এখান থেকে আমার কি দরকার, এফএকিউ সেগমেন্ট দরকার, চলে আসছে এফএকিউ সেগমেন্ট, বসাই আমি এখান থেকে হচ্ছে আমার হ্যাঁ ভাই, হেয়ার এটাই রিলেটেড। চাইছিলাম। ঠিক আছে, আচ্ছা, আমি যেভাবে খুশি করতে পারি। জি ভাই, জি ভাই, থ্যাংক ঠিক ইউ। আছে, সো এই হচ্ছে এফএকিউ পার্টটা, যেটা মাস্ট বি আপনাকে অ্যাড করা উচিত। অ্যাটলিস্ট বেটার র্যাঙ্কিংটা যদি আপনি জেনারেট করতে চান বা মেক শিওর করতে চান যে হ্যাঁ আমি একটু র্যাঙ্কিং করি, একটু ফার্স্ট র্যাঙ্কিং করি, আদার্স থেকে একটু ফার্স্ট র্যাঙ্কিং করি আমি, সো এই এফএকিউটা অনেকটা বেশি আপনাকে হেল্প করবে। এখন টোটাল মনে করেন আপনার এই কন্টেন্ট লেখা কমপ্লিট, এই কন্টেন্ট লেখা আপনার কমপ্লিট হয়ে গেছে, দেন আমি একটু দেখি এখানে, এই ব্লকটাকে আমি ডিলিট করে দিই, রাখবো না এখান থেকে, রিমুভ, এটা রিমুভ, দেন ধরেন আপনার লেখা শেষ, দেন আমার এখানে আরেকটু কনফার্ম হওয়া দরকার। এটা হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বললাম বা আপনি জানেন, দ্যাটস ওয়াই আপনি আপনার মতো করে ফেলছেন, বাট অ্যাকচুয়ালি কতটুকু রাইট হইল, রাইটের মধ্যে কি কি আসতে পারে। এখন এই যে কন্টেন্টটা লিখলাম, এই কন্টেন্টটা অ্যাকচুয়ালি কি অ্যাক্টিভ ভয়েসে আছে, বা সিম্পল সেন্টেন্সে আছে, নাকি প্যাসিভ ভয়েসে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে আছে, একটা ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এটা কি অ্যাকচুয়ালি এটা কি পার্ট সেন্টেন্সে 20টা করে ওয়ার্ড আছে, এটা একটা ইস্যু আছে যে পার সেন্টেন্সে 20টা করে ইস্যু অ্যাকচুয়ালি আছে কিনা, সেটা আমরা দেখতে পারি ইউজড এসইও প্লাগইন। সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখবো হচ্ছে রিডাবিলিটিতে। ফার্স্ট অফ অল রিডাবিলিটিতে এসে দেখতেছি যে আমার কি কি ঠিকঠাক আছে। দেখেন আমার সেন্টেন্সের দিক থেকে হচ্ছে আমার সেন্টেন্সের ভ্যারাইটি ঠিকঠাক আছে, আমার ট্রানজিশন ওয়ার্ড ঠিক আছে, কিন্তু প্যারাগ্রাফের যে লেন্থ, সেই প্যারাগ্রাফের লেন্থ ঠিক নাই। প্যাসিভ ভয়েস আমরা ইউজ করতে পারবো সর্বোচ্চ 10%, কিন্তু আমি এখন পর্যন্ত প্যাসিভ ভয়েস ইউজ করতেছি 11.1%। আমার রিডিং স্কোর আমাকে দেখাচ্ছে এসইও বেসিক টেস্টের মধ্যে হচ্ছে 57%, যেটা মিনিমাম 70% ওঠা উচিত। রিডিং বা ইজ বলতে এখানে, রিডিং ইজ বলতে এখানে আমরা বুঝছি যে এটা কি বলে, কতটা ইজি রিড করতে আপনার এই কন্টেন্টটা, কতটা ইজিলি রিডাবিলিটি, কতটা ইজি এই কন্টেন্টের।
ঠিক আছে? তো এটা মিনিমাম রিডেবিলিটি মিনিমাম 70 হওয়া উচিত। এটা গ্রামারলি থ্রুতে আমরা দেখতে পারি যে একটা কন্টেন্টের রিডেবিলিটি স্কোর কত। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা রিডেবিলিটি স্কোর মাত্র 57.1। দ্যাট মিনস এখানে রিডিং ইজটাকে আর একটু গ্রেটার করা উচিত এবং সেটার জন্য কি করা উচিত? মেক শর্টার সেন্টেন্স, ইমপ্রুভ রিডেবিলিটি। দেখছেন? আপনার সেন্টেন্সের লেন্থ এখানে বেশি, অনেক বেশি। সেন্টেন্সের লেন্থ আমার ম্যাক্সিমাম 25-25% রাখতে পারি এবং সেখানে আমার প্রায় 43% সেন্টেন্সই আছে যেটার হচ্ছে 20টারও বেশি ওয়ার্ড আছে। এখন কথা হচ্ছে এখানের কোন সেই 43% সেন্টেন্স বা ওয়ার্ড যেখানে 20টারও বেশি আছে সেটা আমার ফাইন্ড আউট চাই। আই বাটন আছে এখানে, আই বাটনে ক্লিক করলাম, আমাকে উপরে দেখায় দিবে কোন সেই সেন্টেন্সগুলা যে সেন্টেন্সগুলার মধ্যে প্রবলেম আছে, 20টারও বেশি করে ওয়ার্ড আছে। এটা একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, কোথায় গেল? এখানে সেন্টেন্স আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এগুলো এখন ধরে ধরে আমাকে ঠিকঠাক করতে হবে। সিমিলার ওয়েতে আমার প্যাসিভ ভয়েসে কতগুলো সেন্টেন্স আছে সেগুলো একটু দেখতে চাই, যেগুলোকে কমে আমি প্যাসিভ ভয়েসটা ঠিকঠাক করতে পারি। সো আই বাটনে ক্লিক করলাম, আই বাটনে ক্লিক করলে এখানে দেখেন এই পুরোটাই হচ্ছে আমার প্যাসিভ সেন্টেন্সের মধ্যে আছে প্যারাগ্রাফটা। আর নাই, আচ্ছা এখানে একটু আছে, এই দুইটা জায়গাতে আমার প্যাসিভ সেন্টেন্স। এইটা তো পুরোটাই, ওহো এখানে তো আছে, এটাও প্যাসিভ, প্যাসিভ ভয়েসে যাচ্ছে, এটাও প্যাসিভ ভয়েসে যাচ্ছে। এগুলোকে আমাকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে সামহাও। এটা গেল আমার প্যারাগ্রাফের লেন্থের হিসাবে। যদি আমি বলি প্যারাগ্রাফের লেন্থ একটু দেখি, এই যে এই প্যারাগ্রাফের লেন্থটা অনেক বেশি, এটাকে প্যারাগ্রাফটাকে ছোট করতে হবে। বাকি নেই, এটা বড় ছিল, এটাকে আমি অলরেডি ছোট করে দিয়েছি। সো এটাও ঠিক হয়ে যাবে, এটাকে যখন আমি ছোট করে দিব এটাও ঠিকঠাক হয়ে যাবে। সো এখানে হচ্ছে রিডেবিলিটি থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমার কোন কোন জায়গায় ইরর আসার কী কী ফিক্স করা উচিত। যেগুলো আপনি ফিক্স করবেন সবগুলো হচ্ছে এরকম গ্রিন সিগন্যাল চলে আসবে। এখন এখানে 3টা সেগমেন্টে পাই, একটা হচ্ছে প্রবলেম, একটা ইমপ্রুভমেন্ট, একটা হচ্ছে গুড রেজাল্ট। ঠিক আছে? এখন প্রবলেমগুলো ট্রাই করা উচিত মাস্ট বি সলভ করে ফেলার। দুই একটা ইমপ্রুভমেন্ট যদি থাকে যে না এটাকে আর চেঞ্জ করা যাচ্ছে না বা এটা চেঞ্জ করলে আসলে মিনিংটা অন্যরকম দাঁড়ায়, হতেই পারে সব যে টুলস বলতেছে যেভাবে এভাবে আমাকে করতে হবে, এটা তাহলে হইলে আমি তাহলে কিসের এসইও এক্সপার্ট, রাইট? তো কিছু জায়গা থাকতে পারে যেখানে আমি আর চেঞ্জ হচ্ছে না বা টুলস বলতেছে করা উচিত, বা এখানে ব্যাপারটা হচ্ছে ইমপ্রুভমেন্ট, এটা করতেই হবে এমন কিছু না, বাট আপনি বেটার ইমপ্রুভমেন্ট করতে পারেন। সো যদি না হয় সমস্যা নেই, তবে ট্রাই করা উচিত এই ইওস এসইও প্লাগইন থ্রুতে এই রিডেবিলিটি জায়গাটা যেটা আমার রেড মার্ক করা আছে ইমোজিটা, এটাকে অলওয়েজ গ্রিন ইমোজিতে কনভার্ট করে ফেলা। তাহলে আমার রিডেবিলিটিটা ঠিকঠাক থাকলো। এটা হচ্ছে রিডেবিলিটির দিকে। প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে কেমন করতে হবে? এটা কি শর্টকাট কোনো ওয়ে আছে ভাইয়া? না ভাইয়া, এটার জন্য তো আমার গ্রামার টামার তো হাবিজাবি নিয়ে বসতে হবে। আচ্ছা, এখন এরপর আসি হচ্ছে এসইও প্লাগইনের মধ্যে। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটা রেজাল্ট দেখেন, এখানে হচ্ছে আমি আমার এই যে কন্টেন্টটা লিখলাম, যদি সবকিছু ঠিকঠাক থাকে, এই যে কন্টেন্টটা লিখলাম, এই কন্টেন্টটা কিসের উপরে ফোকাস করতেছি বা কন্টেন্টের অ্যাকচুয়ালি আমি ইউজারকে কি দেখাবো এই কন্টেন্টের এগেনস্টে, এগুলো আমি এখানে নির্ধারণ করব। বা ইন্টারনাল লিঙ্কিং করা, এক্সটার্নাল লিঙ্কিং করা, এই ইস্যুগুলো অন পেজের মধ্যে করব। চলেন আবার একটু নতুন একটা কিওয়ার্ড নিয়ে দেখি। আসেন এখানে আমাদের এসইও আমাদের ফোকাস কিফ্রেজ প্রথমে যেটা আছে, আমরা যদি ইওস্ট এসইওর যে এক্সটেনশন বা প্লাগইন যেটা আছে এটা যদি ফ্রিটা ইউজ করি, যেটা আমারটাও চলতেছে ফ্রির ক্ষেত্রে আমরা কিফ্রেজ বলতে আমাদের কিওয়ার্ডকে বোঝাচ্ছে এখানে। তো আমরা একটা কিওয়ার্ডকেই ফোকাস করতে পারবো অ্যাজ আ ফোকাস কিওয়ার্ড হিসাবে। আর যদি প্রিমিয়াম ইউজ করি সেক্ষেত্রে আমরা 4-5টা কিওয়ার্ডকে অ্যাট এ টাইম আমরা অ্যাজ আ ফোকাসড কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি। তো ফোকাস কিওয়ার্ড যেটাকে আমরা ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখবো, মাথায় রাখবেন ওই ফোকাস কিওয়ার্ডটা ডেফিনেটলি আপনার টাইটেল থাকতে হবে। আপনার এই যে কন্টেন্টটা শুরু করলেন, কন্টেন্টটা শুরু করার যে প্রথম যে প্যারাগ্রাফটা আছে, এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে চেষ্টা করা বা রাখার চেষ্টা করা যে আমি যে কিওয়ার্ডটাকে ফোকাস করতে চাচ্ছি ওই কিওয়ার্ডটাকে প্রথম প্যারাগ্রাফের মধ্যে স্টার্টিং দিয়ে শুরু করা। এটা এসইওর সব থেকে গুড একটা সাইন এবং র্যাঙ্কিংয়ের জন্য অনেক বেশি হেল্প করে। এটাকে ঠিকঠাক রাখা। এরপরে হচ্ছে যে এই কন্টেন্টের এগেইনস্টে আমি ইউজারকে কি দেখাবো, এই যে ইউজাররা এখানে কিওয়ার্ড লিখে সার্চ করে এই যে রেজাল্টটা পাচ্ছে, এখানে এই টাইটেলে আমি কি দেখাবো, দেন এই নিচে যে একটা ডেসক্রিপশন আছে বা মেটা ডেসক্রিপশন আছে, এখানে আসলে অ্যাকচুয়ালি কি থাকবে। আপনি যদি এই ইওস্ট এসইও প্লাগইনের যে আমাদের যে রোটা এখানে আছে
নিচের দিকে মেটা ডেসক্রিপশন যেটা আছে বা টাইটেল যেটা আছে, টাইটেলের পর আসি, মেটা ডেসক্রিপশনটা যদি আপনি এমটি রেখে দেন, খালি রেখে দেন, সেক্ষেত্রে বাই ডিফল্ট আপনার কন্টেন্ট যেখান থেকে শুরু হয়েছে, হয় গুগল অটোমেটিক্যালি এখান থেকেই 2-4টা লাইনকে হচ্ছে অ্যাজ এ মেটা ডেসক্রিপশন হিসেবে ধরবে, অথবা গুগলের যেখান থেকে ভালো লাগে সেখান থেকে অ্যাজ এ মেটা ডেসক্রিপশন হিসেবে ধরবে এবং এখানে দেখাবে। আর আমি যদি এখানে ডিসাইড বা ফিক্সড করে দেই যে হ্যাঁ আমার এখানে এই লাইনটাই বা এই সেন্টেন্সটাই দেখাইতে হবে, সেক্ষেত্রে মেটা ডেসক্রিপশনের মধ্যে এখানে মেটা ডেসক্রিপশনের মধ্যে ওইটাই দেখাবে। দ্যাট মিনস এই অন পেজ এসইওর ব্যাপারে আমার কাছে হচ্ছে 100% রাইট আছে আমি কিভাবে করব, কিভাবে অপটিমাইজ করব, এবং এই অন পেজ এসইওর কাজটা টোটালি আপনাকে র্যাঙ্কিংয়ের জন্য এখন 2021 এর আপডেটে প্রায় 60% হেল্প করে র্যাঙ্কিংয়ের জন্য, বাকি 40% আপনাকে হেল্প করে হচ্ছে অফ পেজ এসইওর থ্রোতে। আমাকে এখানে একটা ডেমো দেখতে পাচ্ছি যে মোবাইল থ্রোতে যদি কেউ আমার ওয়েবসাইট খুঁজে পায় সেক্ষেত্রে সে কীভাবে দেখবে, আর হচ্ছে ডেস্কটপ থ্রোতে যদি কেউ দেখে তাহলে সে কীভাবে দেখবে। তার টাইটেল আমার এখানে কি দেখাবে আর ডেসক্রিপশন কি দেখাবে। তো টাইটেল বাই ডিফল্ট আমি যে টাইটেল দিছিলাম, আমি যে এখানে যে বাই ডিফল্ট যে টাইটেলটা দিছিলাম এই টাইটেলটাই হচ্ছে নিচে দেখাচ্ছে। আমি যদি এটাকে ফিক্সড না করি তাহলে এই টাইটেলটাই সেম টু সেম এই গুগল এসে ইউজারদের সামনে দেখাবে যখন এটা র্যাঙ্ক করবে। তো ডেফিনেটলি এখানে টাইটেলটাও আমরা চেঞ্জ করব, বাট সেটা ডিপেন্ড করে হচ্ছে ফোকাস ক্রিফেসের উপরে। তো আমি এখান থেকে ফোকাস ক্রিফেস নিতে চাচ্ছি হচ্ছে বাথিং নিউবর্ন বেবি, এটাকে নিতে চাচ্ছি। এন্টার দিলাম, ফোকাস ক্রিফেসে দিলাম, দেওয়ার পর এবং এটাকেই হচ্ছে ওয়ান পেজেসের মধ্যে আরেকটা কাজ হচ্ছে টাইটেল অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন, এখন ইমেজ অপটিমাইজেশনে যাই নেই। এরপর হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন। ইউআরএলটাকে অনেকে আবার পারমালিঙ্কও বলে, ঠিক আছে, যেটাই হোক ইউআরএল অপটিমাইজেশন অথবা পারমালিঙ্ক অপটিমাইজেশন। এই ইউআরএল এর মধ্যে ইউআরএলটা হচ্ছে এই যে উপরে যে ইউআরএলটা বারটা পাই আমরা, হ্যাঁ এটা হচ্ছে ইউআরএল। সো এই ইউআরএল এর মধ্যে আপনার যে মেইন কিওয়ার্ড, আপনার যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে বা মেইন কিওয়ার্ডটা সবসময় ট্রাই করবেন আপনার ইউআরএল এর মধ্যে মেইন কিওয়ার্ডটা রাখতে। সেটা দুই জায়গা থেকে চেঞ্জ করতে পারি। এক হচ্ছে আমরা এখান থেকে স্লাগে, এই যে স্লাগ অপশনটা আছে স্লাগের মধ্যে বসে চেঞ্জ করে ফেলতে পারি, অথবা ডিরেক্টলি আমরা এখান থেকে এই যে পারমালিঙ্ক অপশনটা আছে, এই যে পারমালিঙ্কটা দেখেন অলরেডি আপাতত অন্যভাবে আছে। এই যে এই কন্টেন্ট যে পোস্টের জন্য ভিউ পোস্ট থেকে পোস্টের পারমালিঙ্কটা কিন্তু দেখতে অন্যরকম আছে এখন। সো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা এখানে আমরা স্লাগের মধ্যে বসায় দিব। জাস্ট এটা সবচেয়ে সহজ। স্লাগের মধ্যে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার যে মেইন কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটাকে বসায় দেওয়া। আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে বাথিং নিউবর্ন বেবি। সো স্লাগ কখনো সমস্যা হচ্ছে স্লাগের মধ্যে কখনো ক্যাপিটাল ক্যারেক্টার হয় না। এই যে এখানে যে ক্যাপিটাল ক্যারেক্টারগুলো হচ্ছে স্লাগের মধ্যে কখনো ক্যাপিটাল ক্যারেক্টার হয় না। সো এগুলো সবগুলো হচ্ছে স্মল ক্যারেক্টার হবে, লোয়ার কেস হবে, আপার কেস হবে না এখানে। আচ্ছা বলেন, কোশ্চেন বলেন। আচ্ছা কোশ্চেন ছিল না, গেল স্ল্যাগটা গেল, মোটামুটি রেড সাইন থেকে একটু অরেঞ্জ কালার আসছে। আর কি কি করতে হবে দেখতে পারতেছি যেটা, সেটা হচ্ছে আমার টাইটেলটাকে একটু ঠিকঠাক করতে, আমি যেহেতু চেঞ্জ করবো ডেফিনেটলি আমার এখানে চেঞ্জ করব। আর ডেসক্রিপশন এই দুইটা হচ্ছে মেনলি আগে প্রোভাইড করি, তারপরে দেখি। সো আমি টাইটেল যেটা আছে এটাকে ডিলিট করে দিলাম। টাইটেলটাকে ডিলিট করে আমি একটু মডিফাই করি এটাকে, যেহেতু আমি ইউজারকে দেখাবো এটা। সো আমি এখানে দিতে পারতেছি বেস্ট বেবি কেয়ার টিপস এইটা টিপস, এটাকে আগে দিব টাইটেলের মধ্যে, এটাকে আগে দিব, অথবা না আমি এটাও দিব না, টাইটেলের মধ্যে দিব হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা কোথায়, এটাকে নিয়ে আসি। এটাকে টাইটেলের মধ্যে যেহেতু আমার মেইন কিওয়ার্ডটা আমি রাখবো, সো ইউজারের জন্য আমি এটা রাখবো বেবি, অ্যান্ড একটা সেপারেশন দেই। একটা সেপারেশন দিয়ে আমরা এইখানে যেটা আছে এটাকে কপি করে নিয়ে বসাই দিই। আচ্ছা এখন দেখেন এই যে আমি যখন টাইটেলটা বসাইলাম এই টাইটেলের নিচে একটা কালার সাইন বা লাইন আন্ডারলাইন আসছে। এই আন্ডারলাইনটা সাধারণত ট্রাই করতে হবে গ্রিন সিগন্যালে রাখার জন্য। প্রত্যেকটা মেটা টাইটেল এবং প্রত্যেকটা মেটা ডেসক্রিপশনের জন্য গুগল সাধারণত একটা করে পিক্সেল কাউন্ট করে। আমরা ওয়ার্ড হিসেবে দেখতেছি বা গুগল পিক্সেল হিসেবে কাউন্ট করে। সচরাচর যেটা হয় যে একটা মেটা টাইটেলের মধ্যে বা টাইটেল যেটা আমরা লিখি, যে টাইটেল লিখি যেটা ইউজাররা এই গুগলে দেখতেছে এইটা,
ঠিক আছে? এই টাইটেল যেটা, সেটা তো আমি ইউজ থেকে করতেছি। তো এই টাইটেলটা যে ক্যারেক্টারের যে লেন্থ, একটা একটা করে ক্যারেক্টারের যে লেন্থ, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ 55 থেকে 65 ক্যারেক্টারের মধ্যে হবে। 55 থেকে 65 ক্যারেক্টারের মধ্যে আমাকে লিখতে হবে। সো আমার এখান থেকে এটা দুটাকে ডিলিট করে দিই। দেখেন গ্রিন সিগন্যালে চলে আসছে ফাইনালি। এখান থেকে এটা রাখি, নাথিং ইন্টারেস্টিং ইওর বেবি, এটা করতে পারি। আর ব্র্যান্ড হিসাবে যেহেতু আমার ওয়েবসাইটকে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে আমি দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এটার পরে ইনসার্ট ভ্যারিয়েবল থেকে আমি আমার সাইটের টাইটেলটাকে দিয়ে দিতে পারি। সাইটের টাইটেলটাকে এখান থেকে সাইট টাইটেলটা দিয়ে দিতে পারি। তো সাইট টাইটেলটা দিলে বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে থাক, বাদ দেই, লাগবে না। ওকে, এই হচ্ছে অবস্থা। এই 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 কাজটা করতে হবে যে এখানে মোটামুটি গ্রিন সিগন্যাল আপনাকে কনভার্ট করতে হবে। সিমিলার ওয়েতে সেম মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রেও, মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টারের লেন্থ হচ্ছে, আপনি যখন একটা মেটা ডেসক্রিপশন লিখবেন, মেটার ক্যারেক্টার লেন্থ হচ্ছে 165, ঠিক আছে? সর্বোচ্চ সর্বোচ্চ আপনি 165 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আপনি লিখবেন। তো 165 ক্যারেক্টারের মধ্যে যখন আপনি লিখবেন, আপনার যে সকল কিওয়ার্ডগুলো এই মেটা ডেসক্রিপশনের মধ্যেও ট্রাই করবেন, ওই সব সকল কিওয়ার্ডগুলো মিলেই মোটামুটি একটা মেটা ডেসক্রিপশন লেখার, ঠিক আছে? তো এটা একটু বসে বুঝে শুনে কি হইতে পারে, টোটাল কথা হচ্ছে এই মেটা ডেসক্রিপশনটা পড়ে একজন ইউজার ডিসিশন নিবে এইটা, যে আপনার যে কন্টেন্ট আপনি লিখছেন সেই কন্টেন্টে তার প্রয়োজনীয় যে ইনফরমেশন সেটা আপনি প্রোভাইড করছেন কিনা, বা সে অ্যাকচুয়ালি পাবে কিনা। দ্যাটস ইট, আর কিছু না। তো আমি যদি বলি যে হাউ টু বাট your newborn baby, মোটামুটি মেটা ডেসক্রিপশন আমি জাস্ট লিখলাম আপনাদের দেখানোর স্বার্থে, বাট এটা যখন আপনারা লিখবেন মোটামুটি আপনাদের কিওয়ার্ডগুলোকে ফোকাস করে লেখার ট্রাই করবেন। এখন আমি যেটা যেটা লিখছি সেটা সেটা এখানে ক্যাপচার হয়েছে, ঠিক আছে? এভাবেই দেখাবে। এরপরও এই ব্যক্তি এখনো পর্যন্ত অরেঞ্জ কালার আছে, কি কি সমস্যা আছে আর দেখি, সেটা দেখবো হচ্ছে এসইও অ্যানালাইসিসে এসে। একটু ড্রপ ডাউন করি, কি কি করলাম, কি কি ওকে আছে আর কি কি সমস্যা আছে একটু দেখি। আমার কি কি ঠিক আছে, আমার প্রিফেস ঠিক আছে, মেটা ডেসক্রিপশন ঠিক আছে, আমার টেক্সটের লাইন ঠিক আছে, টোটাল 887 ওয়ার্ড লিখছি ঠিক আছে, আমার এসইও টাইটেলের যে ওয়েট সেটা ঠিক আছে, আমার মেইন কিওয়ার্ডটাকে স্লাগের বা ইউআরএল এর মধ্যে রাখা দরকার সেটাও রাখছি ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কি কি নাই, ইমেজ নাই, ইমেজের অল্টার ট্যাগ নাই, এটা দিতে হবে। কিপ্রেস যেটা আমি দিছি, এই যে কিপ্রেস কোনটা দিছি, কিপ্রেস দিছি হচ্ছে বাথিং এ নিউবর্ন বেবি, এটা হচ্ছে সাব হেডিং। এই যে উপরে যে আমরা কন্টেন্টের যে সাব হেডিং দিলাম, এই যে সাব হেডিং দিলাম, এই সাব হেডিং এর মধ্যে ওই কিওয়ার্ডটা নাই, তো এটাকে দিতে বলতেছে, তো এটা থাকা উচিত, দিতে হবে। সো এটা দিব। মেটা ডেসক্রিপশন যেটা আমরা লিখছি, এই যে মেটা ডেসক্রিপশন লিখলাম, এই মেটা ডেসক্রিপশনের মধ্যেও এই যে আমাদের মেইন যে কিওয়ার্ড যেটা ছিল এটা নাই। এখন তাইলে একটু কাজ করি, এই যে কিওয়ার্ড যেটা আমাদের ছিল, যেটাকে আমরা ফোকাস করছি, সো এটাকে কেটে দেই, কেটে দিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে করতে পারি হেয়ার স্টার জায়গায় আমি এইটাকে অ্যাটাচ করে দিতে পারি, বাথিং এ নিউবর্ন বেবি এ ফুল গাইডলাইন দ্যাটস হেল্পস ইউ। ওকে ফাইন। এখন যদি একটু নিচের দিকে আসি, আমার মেটা ডেসক্রিপশনের লেন্থ দেখেন একটু শর্ট আছে, আর একটু বাড়াইতে বলছে, কারণ 56 ক্যারেক্টারের উপরে যেতে বলতেছে, হ্যাঁ, ইউজ দ্য স্পেস সহ। তো আমি অবশ্য এখন পর্যন্ত 120 ক্যারেক্টার নিচে আছি, আর একটু ইউজ করতে হবে আর কি। সো ইউজ করে দিব, এটা পরে ইমপ্রুভমেন্টে আছে যেহেতু, এটা থাকুক। এর ছাড়া হচ্ছে আমার বাকি এই দেখেন ক্রিফেসিন মেটা ডেসক্রিপশন যেটা ছিল হচ্ছে আমার প্রবলেমের মধ্যে ছিল, এটা হচ্ছে এখন এখানে ফিক্সড হয়ে চলে আসছে। এখন ইমেজ অল্টার টেক্সট বাকি, কিপ্রেস সাবহেডিং এ দেয় না, এটা বাকি, কিপ্রেসের ডেনসিটি ঠিক নাই, অ্যাটলিস্ট মিনিমাম 3 বার ইউজ করতে বলতেছে, আমার মাত্র একবার মাত্র ইউজ হয়েছে, ঠিক আছে?
তো তারপর হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে কি প্রশ্ন, ইন্ট্রোডাকশন বলতে ওই যে কন্টেন্টের যে একদম স্টার্টিং ছিল, স্টার্টিং এর মধ্যে আমরা যে মেইন কিওয়ার্ডটা যেটা নিলাম, মেইন কিওয়ার্ড বা ফোকাস করতেছি যে কিওয়ার্ডটাকে র্যাঙ্কিং এর জন্য, কোনটা কিওয়ার্ড এইটাকে, এই কিওয়ার্ডটা নাই, এটা হচ্ছে সমস্যা, এটা রাখতে হবে। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, আউটবাউন্ড লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কিং কি, ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে যে আপনার এই যে ওয়েবসাইটে আমরা কন্টেন্টটা লিখতেছি, এই কন্টেন্টে আদার্স অন্যান্য পোস্টও আছে, সেই পোস্ট, এই কন্টেন্ট থেকে অন্য কোনো একটা পোস্টকে লিঙ্ক দেওয়া, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। দ্যাট মিনস আপনারই ওয়েবসাইটের কোনো এক কন্টেন্ট থেকে অন্য কোনো একটা কন্টেন্টকে লিঙ্কিং দেওয়া, এটাকে ইন্টারনাল লিঙ্কিং বলে। সো আমি আপাতত ইন্টারনাল লিঙ্কিং হিসাবে এখানে মাস্টার ওয়েবসাইটকে দিয়ে রাখতেছি, বা মাস্টার ওয়েবসাইট বলতে রুট ডোমেনটাকে দিয়ে রাখতেছি, কোনো না কোনো একটা অ্যাঙ্কর টেক্সটকে ধরে দিই। অ্যাঙ্কর টেক্সট কি সেটা এখন আবার ভালো কথা, অন পেজের মধ্যে অ্যাঙ্কর টেক্সটের একটা হিসাব আছে। অ্যাঙ্কর টেক্সট হচ্ছে আমরা যেই টেক্সটটাকে সাপোজ ধরেন যে এটার মধ্যে আমরা বেবিজ আইজ, সাপোজ এই বেবিজ আইজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই বেবি আইজের মধ্যে একটা লিঙ্ক ইনপুট করে দিলাম। ধরে দিলাম যে আমার এখানে যে লিঙ্কটা দিলাম সেটা হচ্ছে https আমার যে ওয়েবসাইট যেটা দিলাম, এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক হিসেবে থাকুক। এই যে এখানে লিঙ্কিং করে দিলাম, এই যে টেক্সটের মধ্যে সিলেক্ট করে যে যতটুকু টেক্সটকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে লিঙ্কিং করলাম, ঠিক ততটুকু টেক্সটকেই বলা হয় হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটের দরকার কি বা ভূমিকা কি? অ্যাঙ্কর টেক্সটের দরকারটা হচ্ছে বা ভূমিকাটা হচ্ছে, আমি যখন এই পোস্টটাকে পাবলিশ করে দিব, ডেফিনেটলি গুগল এই পোস্টটা পড়তে আসার সময়, রিড করতে আসার সময় ইউআরএল থ্রুতে দেখবে এই বেবি আইজের মধ্যে একটা কোনো না কোনো একটা ইউআরএলকে দেওয়া আছে, ইউআরএল এর লিঙ্ক দেওয়া আছে। তো গুগল যেটা চিন্তা করবে যে বেবি আইজের মধ্যে যে ইউআরএলটাকে দেওয়া আছে, ওই ইউআরএলটা মনে হয় এই বেবি আইজ কিওয়ার্ডটাকে টার্গেট করে লেখা, বুঝেন? ওই ইউআরএলটা মনে হয় বেবি আইজকে টার্গেট করে লেখা। তো গুগল করবে কি, এইটার মধ্যে যে লিঙ্কটা আমি দিলাম, ওই লিঙ্কটাকে বেবি আইজের কিওয়ার্ডের এগেনস্টে ইন্ডেক্স করবে অ্যাজ এ ব্যাক লিঙ্ক হিসাবে, যেটা আমাকে র্যাঙ্কিংয়ের জন্য হেল্প করবে। এটা অ্যাকচুয়ালি লিঙ্কিংয়ের বা অ্যাঙ্কর টেক্সটের ভূমিকা। এখন আমি এখানে অ্যাঙ্কর টেক্সট এভাবে করতে পারতাম যে নর্মালি কোনো একটা টেক্সটকে না ধরে আমি হয়তো বা নিচে একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে বললাম যে রিড দিস আর্টিকেল, ধরেন সাপোজ লিখলাম রিড দিস আর্টিকেল, একটা কলম দিলাম, তারপর আমি আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে ডিরেক্টলি দিয়ে দিলাম, দিতেই পারতাম, কোনো সমস্যা ছিল না। আমি এবার দিতে পারতাম, দিলে হয়তো কি, দিলে যেটা হয়তো সেটা হচ্ছে গুগল এই লিঙ্কটাকেও ইন্ডেক্স করতো, বাট জাস্ট কিসের জন্য ইন্ডেক্স করতো? মেক হেলথ ওয়ার্ল্ডের জন্য ইন্ডেক্স করতো, শেষ। বাট এইটার লিঙ্কের এগেনস্টে কোনো কিওয়ার্ড জেনারেট হচ্ছে কিনা, কোনো কিওয়ার্ড কি ইন্ডেক্স করতো না, যে কিওয়ার্ড হতে হয়তো বা কেউ সার্চ করলে আমারটা র্যাঙ্কিং হইতেও পারতো। এই ফ্যাসিলিটি আমি পাই না, কিন্তু যখন আমি অ্যাঙ্কর টেক্সট সিলেক্ট করে দিচ্ছি তখন এই ফ্যাসিলিটিটা পাচ্ছি। দ্যাটস অ্যাঙ্কর টেক্সটের দরকার আছে। এই অ্যাঙ্কর টেক্সটটা আমরা তখনই করব যখন আমরা ইন্টারনাল লিঙ্কিং অথবা এক্সটার্নাল লিঙ্কিং করব। সো যখন আপনি আপনার নিজের ওয়েবসাইট থেকে আপনার নিজেরই অন্য কোনো একটা পোস্ট বা পেজকে লিঙ্ক দিচ্ছেন, তখন সেটা ইন্টারনাল লিঙ্কিং। আর এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে যে আপনার ওয়েবসাইট থেকে বাইরের কোনো একটা ওয়েবসাইটকে লিঙ্ক দিচ্ছেন। যেমন আমি যদি বলি যে বেবিজ হেয়ার, সাপোজ এখান থেকে আমি একটা দিতে চাচ্ছি যে ক্লিনিং ইয়োর বেবি আর ইয়োর বেবি, এখান থেকে আচ্ছা ফুটবল হোল্ড, এটা না, এটা নিতে চাচ্ছি না, একটু উপরের দিকে দেখি, টক টু ইয়োর বেবি, ধরেন এটাকে টক টু ইয়োর বেবি, কোনো একটা ওয়েবসাইট আপনি পাইলেন যে ওয়েবসাইটে বলছে যে বেবিদের সাথে অ্যাকচুয়ালি কীভাবে কথা বলা উচিত, অনেকগুলো পদ্ধতি আপনাকে বলছে বা অনেকগুলো টিপস দিচ্ছে, যে সকল পদ্ধতিতে বা ট্রিক্সগুলো অবলম্বন করে কথা বলে বেবিদের সাথে কথা বলতে গেলে বেবিরা অনেক বেশি স্যাটিসফাইড বা আপনার প্রতি অনেক বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে, এই টাইপসের কিছু টিপস নিয়ে কোনো একটা ব্যক্তি লিখছে। আপনি চাচ্ছেন যে এখান থেকে এই টক টু ইয়োর বেবি, এটার থ্রুতে আপনি অ্যাজ অ্যাঙ্কর টেক্সট করলেন, এবং অ্যাঙ্কর টেক্সট করে ধরলাম যে গুগল নিজেই এটা নিয়ে লিখছে। সো আমি নিলাম যে google.com। সো গুগল বাইরের একটা সাইট, সো google.com কে আমি যখন লিঙ্ক দিলাম,
google.com। গুগলকে এখান থেকে একটা লিংক দিয়ে দিলাম। এটার মাধ্যমে বাইরের কোনো একটা সাইটকে অ্যাজ এ এক্সটার্নাল লিঙ্ক গেল। এটার গুগল যখন আমার তাহলে বুঝতেছে যে টক টু ইউ বেবিতে গুগল নামে কোনো একটা পেজ আছে, গুগলের জন্য কি করলো গুগল বা গুগলের বট এটাকে টক টু ইউর বেবিটাকে অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে কাউন্ট করে ওই যে লিঙ্কটা আমি দিলাম ওই লিঙ্কটাকে ইন্ডেক্স করলো। এইটা হলো গুগলের বটের দিক থেকে অ্যাঙ্কর টেক্সটের সুবিধা। ইউজারের দিক থেকে কি সুবিধা? ইউজার যখন এই কন্টেন্টটা পড়তে আসলো সে দেখলো যে টক টু ইউর বেবির জায়গায় একটা লিঙ্কিং করা আছে, দ্যাট মিনস ইউজার এটা চিন্তা করতেছে এই লিঙ্কের মধ্যে যে মানে এই টেক্সটের মধ্যে যে লিঙ্কটা করা আছে ওই লিঙ্কটাতে মেবি কিভাবে বেবিদের সাথে টক করতে হবে সেই হিসাবে কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা লিঙ্কের মধ্যে যাচ্ছে। বা বেবিজ আইজ নিয়ে যেহেতু এখানে একটা লিঙ্ক করা আছে, দ্যাট মিনস ইউজার এটা চিন্তা করবে যে এখানে বেবি আইজ নিয়ে এখানে যে লিঙ্কটা করা হয়েছে টেক্সটের মধ্যে ওইখানে বেবি আইজ নিয়ে কোনো না কোনো কথা বলা হয়েছে। এইটা ইউজাররা মেক শিওর করে হয়তো বা সেই আপনার লিঙ্কে ক্লিক করে যেতে পারে। দ্যাটস ওয়াই অ্যাঙ্কর টেক্সটের প্রয়োজন আছে। এক হচ্ছে গুগলের থেকে ইন্ডেক্স পারপাসে, আরেক হচ্ছে আমার ওয়েবসাইটে যে সকল ভিজিটররা আসে তারা অ্যাকচুয়ালি যেন ট্রাস্ট করতে পারবে, বুঝে যে হ্যাঁ এখানে যে টেক্সটটা দেওয়া হলো এই টেক্সটটা অ্যাকচুয়ালি এইটার জন্য বা এই বিষয়ের উপরে। অ্যাঙ্কর টেক্সট ক্লিয়ার? অ্যাঙ্কর টেক্সটের ইস্যুটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখন এই যে ইন্টারনাল লিঙ্কিং করলাম, এক্সটার্নাল লিঙ্কিং করলাম, আসেন একটু নিচের দিকে যাই। প্রবলেম সলভের দিকে দেখেন আমার আউটবাউন্ড লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্কিং পারফেক্ট কমপ্লিট। কি কি বাদ আছে? আমার কিপ্রেসটা ইন্ট্রোডাকশন পার্টে নাই। আচ্ছা কিপ্রেসটা কি? কিপ্রেস ছিল হচ্ছে বার্থিং এ নিউবর্ন বেবি। ধরে নিলাম যে এই কন্টেন্ট এই ওয়ার্ডটা দিয়ে আমি আমার ওয়ার্ডটাকে শুরু মানে আমার ইন্ট্রোডাকশনটাকে শুরু করলাম এটা দিয়েই। একটা কমা দিয়ে দেই, একটা স্পেস দেই, শুরু করলাম। মনে করেন ইন্ট্রোডাকশনে আমি দিলাম এটা। এখন দেখি রেজাল্ট আমার কি আসে। কিপ্রেস ইন ইন্ট্রোডাকশন এখানে কোথায়? এই যে দেখেন কিপ্রেস ইন ইন্ট্রোডাকশন প্রবলেম সলভ। দ্যাট মিনস এটা বোঝাচ্ছে যে আমি যে কিওয়ার্ডটাকে ফোকাস করতে চাচ্ছি, যেটার জন্য চার্জে র্যাঙ্ক করব, ওইটা মাস্ট বি ওই সেন্টেন্সটা দিয়ে উচিত একটা ইন্ট্রোটা, কন্টেন্টের ইন্ট্রোটা অ্যাকচুয়ালি শুরু হওয়া। ঠিক আছে? তারপরে ইমেজের হিসাব দিলেই মোটামুটি সলভ শেষ হয়ে যাচ্ছে। কিপ্রেসটা সাব হেডিংয়ের মধ্যে কোথাও নাই। তো ধরে নিলাম যে ড্রেসিং ইউর বেবি বা হচ্ছে ওয়াশিং ইউর বেবি, আর এখানে হচ্ছে ওয়াশিং ইউর বেবি, এটাকে স্ল্যাশ দিতে পারি। ধরে নিলাম একটা স্ল্যাশ দেই, স্ল্যাশ দিয়ে আমি আমার এটাকে দিয়ে দিলাম বাথিং আ নিউবর্ন বেবি। তার মানে এটা হচ্ছে আমার ইয়ের মধ্যে মেটার কি বলে সাব হেডিংয়ের মধ্যে এটা আছে। এখন একটু নিচের দিকে গিয়ে দেখি কিপ্রেস ইন সাব হেডিং ইউজ দ্য মোর কিপ্রেস সিনোনিম ইন ইউর H2 or H3 সাব ট্যাগ। আচ্ছা এখানে আরেকবার ইউজ করতে হবে, এটাকে একবার ইউজ হয়েছে, আরও কয়েকবার ইউজ করা উচিত, যাই হোক এটা ইউজ করলে এখানে ঠিক হয়ে যাবে। পর আমি ঠিক করে পারফেক্টলি অপটিমাইজ করে আমি আপনাদের দেখাবো পরের ক্লাসে। আপাতত জাস্ট শেষ করি। এরপরে ইমেজের ইস্যুতে আসি। ইমেজ যে কোনো একটা ইমেজ চাইলেই আপনি এখানে ইউজ করতে পারেন না। এখানে আমরা যেহেতু একটা ইমেজ ঠিক আছে কন্টেন্ট থ্রোতে কন্টেন্ট বুঝবে, ইউজাররা পড়বে, সব ঠিকই ঠিকঠাক আছে, কিন্তু এই কন্টেন্টের প্রায় 50% কথাই আপনি একটা ইমেজের মাধ্যমে একজন ইউজারকে বুঝিয়ে দিতে পারেন। সো ইমেজ অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কন্টেন্টের জন্য। তো ইমেজ আমরা নর্মালি যে টপিক নিয়ে লিখলাম, সাপোজ নিউবর্ন বার্থিং এ নিউবর্ন বেবি, আমি ডিরেক্টলি গুগল সাথে ইমেজে ক্লিক করি, আমি এখান থেকে ইমেজ পাবো। তো আমি চাইলে এখান থেকে ইমেজগুলো নিতে পারি, কিন্তু এই ইমেজগুলো অলরেডি অন্য কোনো না কোনো একটা ওয়েবসাইট ইউজ করতেছে। এখন যদি আমি এই ইমেজটার জন্য এই ইমেজ থ্রোতে, শুধুমাত্র ইমেজটার জন্য না, এই ইমেজ থ্রোতে অলরেডি এই ওয়েবসাইটগুলো র্যাঙ্কও করতেছে ইমেজ প্ল্যাটফর্মে অলরেডি র্যাঙ্ক করতেছে এরা। এই যে সো আমি যদি এই ইমেজটা এখন নিয়ে গিয়ে আমার ওয়েবসাইটে দিয়ে দেই, ডেফিনেটলি এই ইমেজের জন্য আমি কপিরাইট ইস্যু খাবো, কজ অফ এই ইমেজটা অলরেডি এই ওয়েবসাইটের এগেনস্টে ইন্ডেক্সড করা আছে এবং র্যাঙ্কও করতেছে। তাহলে আমার কি করা উচিত? এক হচ্ছে যে এই ইমেজটাকে আপনি ডাউনলোড করে ঠিকঠাক মতো এটাকে মডিফাই করেন, এই যে কালারের যে ভ্যারিয়েশনটাকে একটু চেঞ্জ করেন, একটু চেঞ্জ নিয়ে আসেন এটার মধ্যে। এটাকে হচ্ছে আপনি রোটেট করে দেন। রোটেট বলতে এটা হচ্ছে আপনি মিরর করেন, রোটেট না তো মিরর করে দেন। মিরর বলতে ইমেজটা দেখাচ্ছে এরকম, এটাকে যদি কর্নার টান দিয়ে ফটোশপে যদি কর্নার টান দিয়ে এটাকে উল্টায় দেই, সেক্ষেত্রে বেবি চলে আসবে বাম দিকে, হাত আর হ্যান্ড চলে আসবে ডান দিকে। ছবির মধ্যে একটু ভ্যারিয়েশন আনেন। অথবা আমরা এখান থেকে টুলসে যাব, টুলস থেকে ইউজার রাইট,
ইউজার রাইট থেকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এই ক্রিয়েটিভ কমন লাইসেন্সের এগেনস্টে যত ইমেজ থাকে এগুলাকে আপনি সেম টু সেম হুবহু এই ইমেজগুলোকে আপনি কোনো রকম কোনো ধরনের এডিট করার দরকার নাই, আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন, এগুলোর জন্য কখনো কোনো কপিরাইট ইস্যু আপনি খাবেন না। সো দুইটা পদ্ধতি গেল, দুইটা ভাবে আমরা এটাকে ইউজ করতে পারি একটা ইমেজকে গুগল থেকে ডিরেক্টলি। একটা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করলাম, করে নিয়ে হচ্ছে আমি এটাকে এডিট করে মডিফাই করে সেটা ক্যানভাতে হোক, সেটা ফটোশপে হোক, হোয়াটএভার যেখানে খুশি আমি করলাম, করার পরে এটা আপলোড করব, অথবা টুলস থেকে এসে আমি ক্রিয়েটিভ কমন থেকে গিয়ে হচ্ছে আমি এটাকে ক্রিয়েটিভ কমন্সের যে লাইসেন্সগুলো আছে সেগুলো থেকে নিয়ে হচ্ছে আমি এটাকে রিইউজ করব, সেম টু সেম গেল। ধরে নেন যে আপনি এটা দেখতে একটু জাউরা মনে হইতেছে, এটা লই হাই, এটা বড় হইলে অনেক জাউরা হবে। আচ্ছা, এটাকে একটু সেভ করলাম ইমেজটাকে, ডেস্কটপে সেভ করলাম, জেপিজিতে সেভ করলাম। এখন কথা হচ্ছে ইমেজের সাইজ নিয়ে। আপনি এখানে সর্বোচ্চ একটা ইমেজ যখন আমরা এখানে ডিপ্লয় করব, সর্বোচ্চ একটা ইমেজের সাইজ হবে হচ্ছে 95 কেবি, 90 কেবি থেকে 95 কেবি। আমি যে ইমেজটা ডাউনলোড করলাম এই ইমেজটার সাইজ হচ্ছে 215 কেবি। সো যখনই আমি যত হাই রেজুলেশন, যেটা ইমেজ, একটা হচ্ছে ইমেজের রেজুলেশন আর একটা হচ্ছে ইমেজের ফাইলের সাইজ। ইমেজের রেজুলেশন ঠিকঠাক থাকবে, বাট ফাইলের সাইজ যত কম নেওয়া যায়। এখন আপনি ফাইলের সাইজ কমাইতে গিয়ে যদি ইমেজ ফেটে যায় সেক্ষেত্রে আসলে তো আর ইমেজের ভ্যালু থাকলো না। সো ইমেজের রেজুলেশন ঠিক রেখে ইমেজের সাইজের ফাইলের সাইজ কমাইতে হবে, এইটা একটা। দ্বিতীয়ত হচ্ছে এটা লোকাল ইসিওর দিকে খুব বেশি কাজে দেয় ইউজারদের জন্য, বা প্রোডাক্ট যারা ই কমার্স বেসে যারা ইন ফিউচারে যদি কখনো কাজ করেন তাদের জন্য অনেক বেশি হেল্প করবে। সেটা হচ্ছে যে এই যে ইমেজটা আছে, ইমেজের মধ্যে জিপিএস সেট করে দেওয়া। আমরা জিপিএস বুঝি, আমাদের ফোনের মধ্যেও আছে জিপিএস বা লোকেশন, ইমেজের মধ্যেও জিপিএস সেট করে দেওয়া যায়। জিপিএস সেট করে দেওয়ার বেনিফিটটা হচ্ছে আপনি যেই কান্ট্রিকে টার্গেট করছেন, হ্যাঁ আমার এই কন্টেন্টটা এই অডিয়েন্সদের জন্য এবং এই কান্ট্রির অডিয়েন্সদের জন্য। সো আপনি চাচ্ছেন যে ওই কান্ট্রির অডিয়েন্সরা যদি এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে তাহলে আমার কন্টেন্টটা পাবে বা আমার ইমেজটা পাবে। সো ওয়েবসাইট র্যাঙ্কিং করে হচ্ছে কিওয়ার্ড থ্রোতে। এখন কিওয়ার্ড থ্রোতে কন্টেন্টও র্যাঙ্ক করতে পারে, কিওয়ার্ড থ্রোতে আপনার ইমেজও র্যাঙ্ক করতে পারে। যেমন আমার এখানে কিওয়ার্ড থ্রোতে, এই কিওয়ার্ড থ্রোতে কন্টেন্ট তো আছেই, ওয়েব কন্টেন্ট বলতে ওয়েবসাইট তো আছেই, বাট ইমেজ আসলে হেল্পলাইনের বা অন্যান্য ওয়েবসাইটের ইমেজও এখানে র্যাঙ্ক করতেছে। সো কেউ যদি এখন, আমি যদি এই ইমেজটা ওপেন করে যদি আমি ক্লিক করি, এই ইমেজটা যে ওয়েবসাইটের এগেনস্টে আছে আমি ডেফিনেটলি ওই ওয়েবসাইটেই যাব, এন্ট্রি নিব। সো ইমেজ থ্রোতেও ট্রাফিক পাচ্ছি। সো আমি যদি ডিফাইন করে দেই যে আমার হচ্ছে অডিয়েন্স এই এরিয়ার, এবং এই এরিয়ার অডিয়েন্সরা যদি এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে সেক্ষেত্রে আমার ইমেজটা র্যাঙ্ক করুক। দ্যাট মিনস আমি সহজ কথা বলতে চাচ্ছি ইমেজের এসইও। এতক্ষণ করলাম কন্টেন্টের এসইও, যেটার মধ্যে টাইটেল গেল, কন্টেন্টের অপটিমাইজেশন গেল, কন্টেন্টের হেডিং ট্যাগ গেল। এখন কন্টেন্ট আমি ইমেজ ইউজ করব, সেই ইমেজটা ইউজ করার আগে ইমেজের এসইও করে নিব। ইমেজের বেসিক এসইও এইটাই যে আপনি ইমেজটা ডাউনলোড করেন, কিছুটা মডিফাই করেন, দ্যাটস ইট। বাট ইমেজের অ্যাডভান্স এসইও হচ্ছে আপনি ইমেজের আন্ডারে কিওয়ার্ডগুলো কোথায় এর আগে অ্যাপ ডিপ্লয় করলাম, কন্টেন্টের মধ্যে ডিপ্লয় করলাম, আমি চাচ্ছি এই ইমেজের মধ্যে, ইমেজের ব্যাক ইন্ডে কিওয়ার্ড ডিপ্লয় করব। সো এই ব্যাক ইন্ডে কিওয়ার্ড ডিপ্লয় করার জন্য বেসিক, একদম বেসিক লেভেলে যাদের একদম ন্যূনতম ফটোশপের জ্ঞানও নাই তাদের জন্য হচ্ছে এটা, যে ইমেজটাকে জাস্ট আসেন, ইমেজটাকে প্রপার্টিসে গিয়ে চলে যান একদম প্রপার্টিসে গিয়ে চলে যাবে হচ্ছে ইমেজের ডিটেলসে। ইমেজের ডিটেলসে এখানে দেখেন ডেসক্রিপশনের মধ্যে টাইটেল, সাবজেক্ট, ট্যাগস, কমেন্টস অপশনগুলো আছে। টাইটেলের মধ্যে আপনি যে কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক চাচ্ছেন র্যাঙ্ক করুক সেই কিওয়ার্ডটা বসান, সাবজেক্টের মধ্যে সেম কিওয়ার্ডটা বসান, ট্যাগসের মধ্যে ওই কিওয়ার্ড ছাড়াও অন্যান্য যদি আরও কিছু কিওয়ার্ড থাকে সেগুলোকে বসান। আশা করি বুঝতে পারতেছেন, এখানে বসানো শেষ। এটা বেসিক, অ্যাপ্লাই করে দেন, হয়ে গেল। এছাড়া আমার এখানে মেবি ফটোশপটা ইনস্টল করা নাই, হার্ড ডিস্ক ক্র্যাশ করার পরে ফটোশপ ইনস্টল দেওয়া হয় নাই মনে হয়। আচ্ছা, ফটোশপটা নাই। ফটোশপের যারা কাজ জানেন বা ফটোশপ যদি আপনি ইনস্টল করা থাকে, ফটোশপের মধ্যে এই ইমেজটা দেওয়ার পরে জাস্ট প্রসিডিউরটা বলে দিচ্ছি। ফটোশপের মধ্যে ইমেজটাকে আপলোড করার পরপরই ফটোশপের এখন প্রথম অপশন ফাইল, যেটা অপশনটা আছে ফাইল অপশনের মধ্যে ক্লিক করে নিচের দিকে পাবেন হচ্ছে ফাইল ইনফো নামে একটা পার্ট পাবেন। ফাইল ইনফোতে
ক্লিক করার পর দেখবেন যে ওখানে অনেকগুলো অপশন আসছে, যে ফটোশপ এরকম নাম দেওয়ার অপশন আসছে, টাইটেল, সাবজেক্ট, দেন আসছে কিওয়ার্ড। ওইখানে আপনি একটা ইমেজের এগেনস্টে ব্যাক এন্ডে 2 থেকে 250 কিওয়ার্ড ইউজ করতে পারবেন। আমার কাছে এখানে নাই ফটোশপ ইনস্টল দেওয়া, আদারওয়াইজ আমি দেখাই দিতাম। তো সবকিছু দেওয়ার পরের কাজ হচ্ছে ইমেজের মধ্যে ভাই ওটা কি CS6 আছে? সবগুলাতে আছে, C6 বলেন, ফটোশপ 7 বলেন, সবগুলাতে আছে। তো এখন ফটোশপ ইয়ে কি বলে, ইমেজের সবকিছু ঠিকঠাক করার পর এখন কথা হচ্ছে ইমেজের মধ্যে জিপিএস সেট করা বা জিও ট্যাগ অ্যাড করা। সহজ কথা যদি বলি, জিও ট্যাগটাকে অ্যাড করা। তো জিও ট্যাগটাকে কিভাবে অ্যাড করব? জিও ট্যাগটাকে অ্যাড করার জন্য চলে যাব এই ওয়েবসাইটটাতে। এটার মধ্যে এটা পেইড টুল, বাট ফ্রিতে আপনি একদিনে 5টার বেশি ইমেজ জিও ট্যাগ করতে পারবেন না একটা ডিভাইস থেকে। ঠিক আছে, এ হচ্ছে লিঙ্কটা। এটার মাধ্যমে হচ্ছে আমরা ইমেজের পেছনে হচ্ছে ইমেজের ব্যাকএন্ডে আমরা জিপিএস সেট করতে পারি। আসলাম এই টুলসের মধ্যে, আসার পর এখানে আমি হচ্ছে ইমেজটাকে দিয়ে দেই, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারেন, অথবা এখান থেকে হচ্ছে ডিরেক্টলি আপনি ক্লিক অ্যান্ড আপলোডে গিয়ে আমরা এখান থেকে ফাইলটাকে আপলোড করে দিতে পারি। আমাদের ডেস্কটপে ছিল এটা, কোথায় গেল? এই তো সেই দুষ্টু ছেলে, পেয়েছি। ইমেজটা এখানে আপলোড করা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের এখানে দেখেন ল্যাট আর লন, যেটা সহজ মিনিট হচ্ছে ল্যাটিটিউড আর হচ্ছে লন্টিটিউড। এখানে সম্পা আপু খুব ভালো বুঝবে এই বিষয়টা, ল্যাটিটিউড লন্টিটিউডের ব্যাপারটা। যাই হোক, আমরা এখানে ল্যাটিটিউড লন্টিটিউড অ্যাড করব, বাট এটা এখান থেকে আপনি অ্যাড করতে পারেন, এখান থেকে আপনার লোকেশন ধরে, যে আমি ইউনাইটেড স্টেটসের জন্য চাচ্ছি, সো ইউনাইটেড স্টেটসের জন্য চাচ্ছি করতে পারি এখানে, বা ইজিপ্টের জন্য চাচ্ছি, লাইবেরিয়ার জন্য চাচ্ছি, মালির জন্য চাচ্ছি, বা মালির নাম না বলি, আমার বাবা বহুত কষ্ট করে আসছে এখানে 1 বছর মিশনে থেকে। তারপর মেক্সিকো আছে, ইউনাইটেড স্টেটস আছে, কানাডা আছে, এভাবে দিতে পারি এখান থেকে। এখানে দেওয়ার সাথে সাথে দেখেন ল্যাটিটিউড লন্টিটিউড চেঞ্জ হচ্ছে। বাট এখন যদি বিষয়টা এমন হয় যে আপনার ইউনাইটেড স্টেটসের নিউ জার্সির ইউজাররা হচ্ছে, অডিয়েন্সরা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স, এক্স্যাক্টলি নিউ জার্সিতে যারা বসবাস করে তারাই যদি ওই টাইপের কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, আপনার ইমেজটা যেন র্যাঙ্ক করে, এর বাইরে দরকার নাই। সহজ কথা, লোকালি কথা বলছি, লোকাল ভাবে আমি চাচ্ছি করতে। সেই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যাই গুগল ম্যাপে, গুগল ম্যাপ, আচ্ছা আমি চাচ্ছি যে আমার ইউজার হচ্ছে ক্যালিফোর্নিয়ার। ঠিক আছে, ওকে, আমার ইউজার হচ্ছে ক্যালিফোর্নিয়ার ইউজার। আমি একটু ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করি। আচ্ছা, ক্যালিফোর্নিয়ার কি দরকার? আমি ক্যালিফোর্নিয়া সিটি চাচ্ছি, ক্যালিফোর্নিয়া সিটিতে যারা থাকে তাদের আমি ফোকাস করতে চাচ্ছি। সো ক্যালিফোর্নিয়া সিটিতে আসি। এখানে দেখেন ইউনাইটেড স্টেটসের মধ্যে ক্যালিফোর্নিয়া সিটিতে বা ক্যালিফোর্নিয়ার সিটির যে এরিয়াটা, সেটা হচ্ছে এখানে অটোমেটিক্যালি চলে আসছে। হয়ে গেল। জি সরি করলাম, বলেন। ভাইয়া আমার লিভ নিতে হচ্ছে এখন, আর্জেন্ট। দুর্জয়, দুর্জয় ভাই, আপনার ওখানে অ্যাটেন্ডেন্সে কি নাম দেওয়া আছে? চ্যাট বক্সে একটু আপনার অ্যাটেন্ডেন্স শিটে যে নাম আছে ওইটা একটু লিখে যান, আমি দিয়ে দিব। জি, আচ্ছা দেখেন, আমরা যখন ক্যালিফোর্নিয়া সিটি দিলাম, ক্যালিফোর্নিয়া সিটিতে এসে সার্চ করার পর এখানে দেখেন আমার ইউএস এর মধ্যে ক্যালিফোর্নিয়া সিটির যে এরিয়াটা, এই এরিয়াটাকে রেড মার্কে বর্ডারে দেওয়া হয়েছে। এই যে, ঠিক আছে, এখানে আমার বর্ডার করা আছে। সো এই এরিয়াটা আমি ফোকাস করলাম। ফোকাস করার পর দেখেন একটু ইউআরএল বারের দিকে তাকান। ইউআরএল বারের দিকে তাকাইলে এখানে আমরা অ্যাট দ্য রেটের পরে একটা হচ্ছে 35.14594 পর্যন্ত পাবো একটা, আরেকটা হচ্ছে মাইনাস ফিগার সহ -118.0227469। এই দুইটা নাম্বার আমার দরকার, একটা ল্যাটিটিউড আর একটা হচ্ছে লন্টিটিউড। সো এই 35 পয়েন্ট যেটা আছে, এইটা অ্যাট দ্য রেটের পরে যেটা, মানে তো সহজ কথা হচ্ছে ধনাত্মক বা প্লাস যেটা, এটা এসে বসবে আমাদের ল্যাটিটিউডের মধ্যে। এটাকে ডিলিট করে দিব, যেটা আগে থেকে আছে এটাকে ডিলিট করে ল্যাটিটিউডে দিলাম। আর মাইনাস ফিগার সহ যেটা আছে সেটা হচ্ছে আমার লন্টিটিউডে বসবে। ইউনাইটেড স্টেটসের ডিরেক্টলি এখন ক্যালিফোর্নিয়াকে টার্গেট করলো। আমি এখানে জিপিএস সেট করা শেষ করার পরে এখানে কিওয়ার্ড অ্যান্ড ট্যাগস এই দুইটা অপশন আছে। সো আমি কিওয়ার্ডের মধ্যেও, এখানেও জিপিএস এর মধ্যেও কিওয়ার্ডটাকে
আমি যে মেইন কিওয়ার্ডটা চাচ্ছি যে কিওয়ার্ডটা নিয়ে টাইপ করুক বা সার্চ করলে পাক, এই লোকেশন এরিয়ার পিপলরা ফার্স্ট পাক দিয়ে দিলাম অ্যান্ড রাইট এক্সিট ট্যাগ করে দেই। ট্যাগ রাইট করা শেষ, ডাউনলোড করি। 223 কিবি হয়েছে ইমেজের সাইজ, বাট ইমেজটা ডাউনলোড হয়েছে। শোইনে ফোল্ডারে যাই, পার্থক্যটা কি একটু দেখাই তাহলে দেখেন। এখন যে ইমেজটা আমি ডাউনলোড করলাম এটার যদি প্রপার্টিসটা এখন দেখি, আমি আগের প্রপার্টিসে আমরা ট্যাগ কিওয়ার্ড এগুলো অ্যাড করছিলাম ডিটেলসের মধ্যে, সেগুলো আগে থেকে আছে। নিচের দিকে যদি এখন যাই, নিচের দিকে যদি যাই, এখানে দেখেন ইমেজ এখন ল্যাটিটিউড লটিটিউড জিপিএস সেট হয়ে গেছে ইমেজের মধ্যে। ফাইন, শেষ, কমপ্লিট। এই ইমেজটার এখন ফাইলের সাইজ হচ্ছে 223 কেবি। যেহেতু আমি ওয়েবসাইটে ইউজ করব, সো ওয়েবসাইট ইউজ করার জন্য আমার সাইজের ইমেজের লেন্থ হইতে হবে, সাইজ হইতে হবে 90 বা 95 কেবি, এরকম কিছু একটা হইতে হবে। সো ডেফিনেটলি আমরা যেটা করব সেটা হচ্ছে চলে যাব হচ্ছে ইমেজ রিসাইজারের মধ্যে বা কম্প্রেস ইমেজের মধ্যে। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা imagecompressor.com। এই ওয়েবসাইটটা ইউজ করি হচ্ছে আমি ইমেজ কম্প্রেস করার জন্য। এটা হচ্ছে বাই ডিফল্ট, বাই থার্ড পার্টি ওয়েবসাইট থ্রুতে আপনি হচ্ছে দুর্জয় ভাইকে বললাম নাম লিখে দেওয়া যাওয়ার জন্য, উনি এখানে বলতেছে কীভাবে বুঝবো ওনার নাম কি ওইখানে। আচ্ছা, এই ইমেজ থ্রুতে হচ্ছে আমাদের ইমেজটাকে করতে পারি, অথবা এটা হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যদি আমি করি ইমেজের রিসাইজ বা কম্প্রেস করি, বা আমি যদি চাই যে না আমি এখানে ওয়েবসাইটের মধ্যে আমি একটা প্লাগইন ইউজ করে রাখবো, যে প্লাগইন অটোমেটিক আমি যেই সাইজের ইমেজই দেই না কেন নিজে থেকেই হচ্ছে ওই আমি যেটা ডিরেকশন দিয়ে রাখবো যে হ্যাঁ ইমেজটা এত কিবির হইতে হবে, এত কিবির ইমেজ সে নিজে থেকে রিসাইজ করে নিবে, সেটাও করতে পারি। দুইটাই করতে পারি, বাট আমি প্লাগইন ইউজ করার পক্ষপাতিত্ব এই জন্য না, আপনি যখন একটা প্লাগইন ইউজ করতে যাবেন ওই প্লাগইনের জন্য আপনার ওয়েবসাইটের ওই এগেনস্টে ডেফিনেটলি একটা প্লাগইন ক্রিয়েট করতে গেলে অনেকগুলো কোডের সমন্বয়ে ক্রিয়েট হয়। সো ওই প্লাগইনের জন্য যে কোডগুলো ইউজ করা হয়েছে ওই কোডগুলো ডেফিনেটলি আপনার ওয়েবসাইটের লোডিং ইস্যুতে একটু হইলেও প্রভাব ফেলবে। সো যেটা আমি করতে পারতেছি ইজিলি, সেটার জন্য প্লাগইন একটু সময় বাঁচানোর জন্য আমার ওয়েবসাইটকে স্লো করার কোনো মানে দেখি না, আমি পার্সোনালি দেখি না। তো যাই হোক, আমি দেখাই দিব তারপরে কোন প্লাগইন লাগবে। তো আমরা এখান থেকে আপলোড প্লাগইনের ফাইলে যাই। আপলোড ফাইল থেকে যাব হচ্ছে এই হচ্ছে, সরি এটা ডেস্কটপের ইমেজ, আমরা ডাউনলোড করেছিলাম একটা ইমেজ, এটা ইমেজটাকে দিলাম, নিজে থেকে একটু কম্প্রেস করে দিবে, তারপর আমরা ম্যানুয়ালি কম্প্রেস করব। আচ্ছা, আগে ছিল হচ্ছে 223, এখানে কম্প্রেস করার পর 214। একটু খেয়াল করবেন এখানে ইমেজের কোয়ালিটিটা, এখানে মুভ করে একটু ইমেজের কোয়ালিটিটা দেখবেন না। ওরে আল্লাহ, কি তাকাইছি দেখছেন। যাই হোক, এর মনে হচ্ছে যে শীতের মধ্যে গোসল করাইতেছে, হোয়াট এভার। এটা 4% কম্প্রেস করছে, আমরা একটু ম্যানুয়ালি কম্প্রেস করি এখান থেকে। এটাকে এখান থেকে এই যে এখান থেকে বারটা আছে, এই বারটাকে আমরা একটু রিডিউস করলে, আমরা এটা 50% রাখি, 50-তে রাখি, দেখি কম্প্রেস কত করে বা সাইজ। আচ্ছা, 70 কেবি হয়েছে আমাদের ইমেজের সাইজ। আমি খুব বেশি একটা রেজুলেশনের মধ্যে তফাৎ দেখতেছি না, দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন আমি খুব বেশি একটা দেখতেছি না। এটা অরিজিনাল ইমেজ, এটা আমাদের কম্প্রেস ইমেজ। তো আমি ইমেজ ফাটেও নাই বা ইমেজে কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে। সো যেটা আছে এখন 70 কেবি হয়েছে, ঠিক আছে, আমরা এটাকে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করে নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যেখান থেকে ডিরেক্টলি ডাউনলোড করে দিই। আমার এই ইমেজটা ডাউনলোড হয়ে গেল 68 কেবির ইমেজ। এখন সেই ইমেজটা আমি যেখানে ইমেজ ইউজ করব সেখানে করব। তো এই ইমেজটা আমি চাচ্ছি দুই জায়গায় ইউজ করব। এক হচ্ছে যে এই কন্টেন্টের মধ্যে কোথাও না কোথাও ইউজ করব, সেটা 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 আমি দিতে পারি, এখানে দেই ইউনিট দ্য ফলোয়িং, এখানে এটার পরপরই দিয়ে দিই, দেন ইউনিট দ্য ফলোয়িং এ চলে যাক, এটা এরপরের কন্টেন্টগুলো থাকুক। এখান থেকে নিব আমরা কি নিব, ইমেজ নিব। সো এখান থেকে সিমিলার আমাদের যেগুলো দরকার নাই, ব্রাউজ অলে যেতে যাচ্ছি না, আমি ডিরেক্টলি সার্চ করি ইমেজ। সো ইমেজ এখানে আমরা এই যে ইমেজ ডিরেক্টলি যেটা আছে ইমেজ, এইটা নিব। ইমেজটাকে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা আপলোড করে দিব। এখানে তিনটা অপশন, একটা হচ্ছে আপলোড, একটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি, আর একটা হচ্ছে ইনসার্ট ফ্রম ইউআরএল। ইনসার্ট ফ্রম ইউআরএল হচ্ছে যে আপনি দেখে আসছেন আপনার কোনো একটা ওয়েবসাইটের মধ্যে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আপনি ডাউনলোড না করে ওনার ওয়েবসাইটের ইমেজটাই আপনার এখানে দিয়ে দিতে চাচ্ছেন। তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে ওনার ওয়েবসাইটের ইমেজটার লিঙ্কটা নিয়ে জাস্ট এখানে ইনসার্ট করে দিলেই হয়ে যাবে। ওনার ওয়েবসাইট, যার ওয়েবসাইট থেকে নিয়ে আসবেন, তার ওয়েবসাইটে যতদিন পর্যন্ত হচ্ছে ওই ইমেজটা থাকবে, আপনার ওয়েবসাইটে ততদিন পর্যন্ত ইমেজটা থাকবে। আমরা আপলোড করব। সো আমরা আপলোডে যাই,
আপলোড করার পর এটা হচ্ছে আমাদের নতুন যেটা আসছে সেটা। ইমেজটাকে দেই, এই হচ্ছে আমাদের সেই ইমেজ। সো ইমেজটাকে আমরা কি করব, ইমেজটাকে হচ্ছে বাম সাইডে কর্নারে আছে ইমেজটা, ঠিক আছে। সো আমরা এটাকে সেন্টার মাঝখানে রাখবো। সো এখান থেকে এই যে এখান থেকে ইমেজটাকে সেন্টার করে দিই, ইমেজটা সেন্টার করে দিলাম। এরপরে যদি মনে হয় যে ইমেজের সাইজ বলেন বা যে এরিয়া যেটা সেটা ইমেজটাকে একটু ছোট করে দিব বা ইমেজটা বেশি বড় হয়ে গেছে, সো আপনি এখান থেকে আপনার মতো করে ইমেজটাকে টেনে ছোট করে দিতে পারেন, নিজের মতো করে একটু ছোট করে দিতে পারেন। এটা এখন ইমেজটা সিলেক্ট করা থাকাকালীন অবস্থায় দেখেন এখানে ইমেজ সেটিংসের মধ্যে অল্টার টেক্সট নামে একটা অপশন আছে। এই অল্টার টেক্সটটা আমাদের ইউজ করতে হবে, যেটা আমাদের এসইও সেটিংসের মধ্যে দেখাচ্ছিল যে একটা প্রবলেম, ইমেজে অল্টার টেক্সট বা অ্যাট্রিবিউট অল্ট অ্যাট্রিবিউটটা নাই। ইমেজে অল্টার টেক্সট হতে কি বুঝাচ্ছি, ইমেজ দিলাম, তো ইমেজ কিসের এটা গুগল জানে না। সো গুগলকে বুঝাবো যে ইমেজটা কিসের, সেটার জন্য এখানে টেক্সট দিব। এখানে যে টেক্সট দিব গুগল ওইটাই বুঝবে যে হ্যাঁ ইমেজটা হচ্ছে এই টেক্সটের জন্য বা এই কিওয়ার্ডের জন্য হচ্ছে এই ইমেজটা। এটা গুগলকে বোঝানোর জন্য হচ্ছে আমরা এখানে অল্টার টেক্সট ইউজ করি, আর কিছু না। এই হচ্ছে অল্টার টেক্সট দিলাম, শেষ, আমার এখানে কাজ কমপ্লিট। মোটামুটি আমার পোস্ট রেডি, যদি সবকিছু ঠিকঠাক থাকে পোস্ট রেডি। একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ কি? ফিচার্ড ইমেজ হচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইটে ভিজিট করি, লাইক দ্যাট ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি, এই যে এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, এখানে পোস্টের আগে যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি ফিচার্ড ইমেজ। ইভেন দো আমি যদি এই কন্টেন্টের মধ্যেও এন্টার করি, এটা যখন আমি এন্টার করলাম, কন্টেন্ট এন্টার করার সময় এই যে কন্টেন্ট শুরু হইলো এখান থেকে, ভালো কথা, কন্টেন্ট শুরু হইলো, কন্টেন্টের মাঝে ইমেজ আছে বা থাকবে, ঠিক আছে। কিন্তু কন্টেন্টের একদম উপরে দেখেন একটা ইমেজ আসছে, বড় করে, একদম বড় করে একটা ইমেজ আসছে। এই ইমেজটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিচার্ড ইমেজ। সো ফিচার্ড ইমেজটা দেওয়ার জন্য আমরা এখান থেকে পোস্টে থাকবো, থেকে একদম নিচের দিকে যদি আসি, দেখেন আমার এসইও অ্যানালাইসিস এখন টোটালি গ্রিন সিগন্যাল হয়ে গেছে, আর কোনো কাজ নাই। আসি এই যে নিচের দিকে দেখেন ফিচার্ড ইমেজ অপশন আছে, সেট ফিচার ইমেজ। সো সেট ফিচার ইমেজে ক্লিক করি। আপনার বাই ডিফল্ট যে ইমেজগুলো থাকবে ফিচার ইমেজের জন্য যদি যেটা আপনি সিলেক্ট করে রাখবেন, সেটা এখান থেকে আপলোড ফাইলে গিয়ে সেম টু সেম আপনার ডিভাইস থেকে আপলোড করবেন। সো যেহেতু আমি একটা ইমেজকে ফিচারে দিতে চাচ্ছি আপাতত দেখানোর পারপাসে, সো এটাই কিছুক্ষণ আগে যে আপলোড করেই ফেলছিলাম এটা। সো আমার মিডিয়া লাইব্রেরিতে এটা আছে, জাস্ট সিলেক্ট করলে এখানে আবার এই ফিচার ইমেজের জন্য একটা অল্টার টেক্সট দিতে হবে, এখান থেকে অল্টার টেক্সট দেওয়া যায়। এখান থেকে আমি ফিচার ইমেজে অল্টার টেক্সটটা দিয়ে দিলাম, দেওয়ার পর সেট ফিচার ইমেজ। ফিচার ইমেজ আমার সেটআপ হয়ে গেল। এখন কত হচ্ছে ক্যাটাগরি। এই যে আমার ওয়েবসাইট বানাইলাম, বানানোর পর এই যে উপরে মেনু বারগুলো আছে, যেগুলো আমরা অ্যাজ এ ক্যাটাগরি হিসাবে, ক্যাটাগরি থেকে হচ্ছে মেনু বারটা আমরা সিলেক্ট বানাইছি। তো এই পোস্টটা কার আন্ডারে যাবে, দ্যাট মিনস আমার এটা বেবি কেয়ারে যাবে, ডিরেক্টলি বেবি কেয়ারে যাবে, কারণ এখানে বেবির মধ্যে বেবি স্টলার নিয়ে কথা বলা হয়েছে। বাট সো আমাদের যে এখন যে পোস্টটা আমরা করলাম এটা স্টলার রিলেটেড কিছু না, এটা ডিরেক্টলি বেবির বাথিং ইস্যু বা বেবি কেয়ার রিলেটেড। সো ডিরেক্টলি আমরা এখানে এই যে ক্যাটাগরির মধ্যে, এখানে আমাদের যে ক্যাটাগরিগুলো অলরেডি বানানো আছে সবগুলো এখানে পাবো, এখান থেকে আমি সিলেক্ট করে দিব। সো বেবি কেয়ার এটা হচ্ছে আমার ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে যাবে। তো গেল সবকিছু ঠিকঠাক। নিচের দিকে আসি একদম এসইও এতে, বাকি দেখেন এসইও অ্যানালিসিস এখন আমার টোটালি ফিক্সড, সব ঠিকঠাক হয়ে গেছে। কয়েকটা ইস্যু এখনও আছে, এগুলো এখন আপনি পরবর্তীতে পরে ফিক্স করে নেন। ঠিক সেম ওয়েতেই কী কী প্রবলেম অলরেডি আমরা রিডাবিলিটি গিয়েও পাইছি, সেগুলোকে ফিক্স করলে ঠিকঠাক এটাও গ্রিন সিগন্যাল, এরকম গ্রিন সিগন্যাল হয়ে যাবে। যখন হবে ইএসটিসিও প্লাগইন সাথে আপাতত বেসিক লেভেলে এতটুকু বুঝেন যে আপনার অন পেজ এসইওটা কমপ্লিট। দেন আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা পাবলিশ করার আগে একবার এখান থেকে রিভিউতে গিয়ে রিভিউ ইন নিউ ট্যাবে ক্লিক করে একবার দেখে নিতে পারি যে অ্যাকচুয়ালি সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের প্রিভিউটা দেখতে কেমন আসবে ওয়েবসাইটে। দেখেন এখানে এই যে ইমেজটা দিছি ফিচার ইমেজটা আমাদের চলে আসছে। এরপর হচ্ছে আমাদের কন্টেন্ট যেখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, টোটাল কন্টেন্টটা আমাদের এখানে শুরু হয়ে শেষ। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। সো আমি আপাতত এটাকে ড্রাফটে সেভ করে রাখলাম, কজ অফ এটার আরও অপটিমাইজেশন বাকি আছে, এই কন্টেন্টের সাথে আরও ওয়ার্ড অ্যাটাচড হবে, সবগুলোকে অ্যাটাচড করে হচ্ছে আমি ফাইনালি এটাকে পাবলিশ করে আমি নেক্সট ক্লাসে হচ্ছে এটা নিয়ে বাকি ইন ডিটেলস আরও যদি কিছু থাকে সেটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। তো এই হচ্ছে আমাদের ক্লাসের আজকের মতো এতটুকুই। অফিসিয়ালি ক্লাস ক্লোজ, ভিডিওটা ক্লোজ করে দিচ্ছে।